ছেলেদের ওবেসিটি অলসো ওয়ান অফ দ্য কজ অফ ইনফার্টিলিটি। লোকের মনে অনেক ভুল ধারণা আছে যে সিজারিয়ানের সময় অনেক বেশি অক্সিজেন যে আয় বলে বাচ্চা ব্রেনটা অনেক ভালো হয়, সব বাজে কথা। বলে তো যে সিজারিয়ান বেবি ইন্টেলিজেন্ট হয়। ভাই রবিশ, আপনি কি আমার বাবার লেখা রয়্যাল বেঙ্গল রহস্যটা পড়েছেন? আমি না পড়িনি, কিন্তু পড়ে নেবো, কোনো গ্যাপ দিইনি যদি হরকে যায়। এখনকার ছেলেপুলেরা দেখতে পাওয়া যাচ্ছে খুব সহজে কনসিভ করতে পারছে না। এই ঘটনাটা আগে তো এরকম ছিল না, খুব সহজে কনসিভ করতো মানুষ। দেবো এবার সত্যি কথা একটা আসি, সবারই জানা দরকার, মেল ইনফার্টিলিটি যদি স্পার্ম কাউন্ট বা মোটিলিটি এসব কম থাকে, যেসব ওষুধ আমরা দিই মেয়েদের ক্ষেত্রে যেমন ওষুধগুলো খুব বেশি এফেক্টিভ, ছেলেদের ক্ষেত্রে ততটা নয়। এইগুলোকে কিভাবে ঠিক করবে? ধরো যার স্পার্ম কাউন্ট কম। এখন সবাই চিয়া সিড খায়, কেন খায় অর্ধেক লোককে জিজ্ঞেস করলে তারা শুধু একটাই বলতে পারবে, রোগা হওয়ার জন্য চিয়া সিড খাচ্ছে। চিয়ার তো অনেক গুণ আছে, আবার অনেক বদগুণও আছে। ওদের একদম স্টক ইন দ্য মাইন্ড, ওই যে ছুঁচটা ফটালো ওই জন্য আমার কোমরে ব্যথা, হুইচ ইজ নট ট্রু। এই যে বলে সিজারে করার জন্যই বেশ কিছু বছর পরে যে কোমরের ব্যথা, কোমরের প্রবলেম। বাজে কথা। উইংসে দাঁড়িয়ে আছেন ভানু বন্দ্যোপাধ্যায়, বলছেন আমাকে এক আধটা সিন করা সহজ, থ্রু আউট মেনটেন করা বড় কঠিন। তুমি অভিনয়ের প্রতি ভীষণ প্যাশনেট, তুমি ডাক্তারিটা একসঙ্গে করেছো, সবই তো ঠিক চলছিল, তাহলে আজকাল আর টেলিভিশন নয় কেন? দু একটা অপ্রিয় কথা বেরোতে পারে, বেরো। আচ্ছা, আপনাদের আমার প্রথম সিরিয়ালটার কথা মনে আছে? এখানে আকাশ নীল, যেখানে আমি জুনিয়র ডক্টর সৌরভ ছিলাম। তো সেই সিরিয়ালটা করতে গিয়ে বহু মানুষকে, যাদের আমি ক্যামেরার বাইরে থেকে দর্শক হিসেবে অ্যাপ্রিসিয়েট করেছি, তাদের সঙ্গে আলাপ হওয়ার সুযোগ হয়েছিল। একই মেকআপ রুমে সেই সময় শাশ্বত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল থেকে বহু তাবড় অভিনেতা উপস্থিত ছিলেন, আর তার সঙ্গে এমন একজন মানুষ ছিলেন যাকে দেখতে খানিকটা দেবতার মতো, অদ্ভুত গৌর বর্ণ, উচ্চতা সাংঘাতিক, তেমনই সুন্দর দেখতে, অভিনেতা, সেই সঙ্গে তার আর একটা বিরাট পরিচয় আছে। সে পরিচয়, তিনি একজন দিকপাল ডাক্তার। ওনার সঙ্গে ইন্টারাক্ট করতে গিয়ে কোনোদিন মনে হয়নি যে তিনি এরকম বিরাট মাপের একজন মানুষ, আর আমি তো সদ্য আসা নতুন এক ছোকরা যে অভিনয় করা শুরু করছে, তেমনই একজন মানুষকে ইন্টারভিউ করার আজকে আমার সৌভাগ্য হলো। রিকোয়েস্ট করার পর তিনি যেমন কোনোদিন আমার কোনো অনুরোধ ফেলেননি, আজকেও অনুরোধ ফেলেননি। আজকে আমার অতিথি, আমাদের কাছে বিডি কাকু, আপনাদের সবার কাছে ডক্টর বিডি মুখার্জি। ওয়েলকাম টু দ্য শো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। ওফ, কত ভালো ভালো কথা বললি। না, কিন্তু সবকটা কথাই সত্যি। প্রথমবার যখন তোমাকে দেখি, তখন তার আগে থেকে আমরা জানতে পেরে গিয়েছিলাম, অনিন্দ্য ব্যানার্জি আমাদের ডিরেক্টর বলে দিয়েছিলেন বিডি কিন্তু বিরাট ডাক্তার, এবং মানে তোমার অপারেশন নিয়ে একটা সাংঘাতিক বলেছিল, যে ওর যে মানুষকে ট্রিট করে বা অপারেট করার যে একটা অদ্ভুত প্লেজার, সামওয়্যার দ্যাটস অলসো আ পারফরমেন্স। তার সমস্ত দক্ষতা জ্ঞান, সেটা প্র্যাকটিক্যালি পারফর্ম করার পর ওর কাছে আমি গল্প শুনেছি, অপারেশনসের গল্প, ওর মুখ উদ্ভাসিত হয়ে ওঠে। ঠিক তেমনই যখন তুমি ঋষিদার বাবার রোলটা করতে এখানে আকাশ নীলে, সেখানেও মনে আছে কি অসম্ভব দক্ষতার সঙ্গে তুমি অভিনয়টা করতে, এবং সেই সঙ্গে তুমি স্টেজে অভিনয় করতে। স্টেজে কিছুদিন আগে তুমি কাবুলিওয়ালার মতো কঠিন চরিত্রে অভিনয় করেছো, আরও অসংখ্য থিয়েটারে অভিনয় করেছো। এই সময় একটা বলি, বলো বলো। এখন করছি জলসাঘর অন স্টেজ। এখন জলসাঘর, মানে জলসাঘরের ছবি বিশ্বাসের চরিত্রটা, একদম বিশ্বম্ভর রায় সে আইকনিক চরিত্র, নাটককার এবারে উজ্জ্বল চট্টোপাধ্যায়, হুম চমৎকার। মানে এখনকার সঙ্গে সেই অরিজিনাল ইয়েটা মিলিয়ে করা, সিনেমা থেকে নেওয়া নয় একেবারেই, সেই রকম নয়, কিন্তু মানে প্রভূত অ্যাপ্লোজ পেয়েছি এটা করে। এখন চলছে এটা, সেও। আর আচ্ছা, মনে আছে সে আমরা যখন এখানে আকাশ নীল করতাম, একদিন বললাম যে না এটা চলবে না, এরকম এই একটা ইয়ে ছিল যে ওই ডিসেকশন হবে নাকি, বললাম যে এগুলো হয় না, এগুলো আর কি হয় তুমি বলে দাও বিডি। সেই আর দ্বিতীয় কথা বলেছিলাম, সেই ওটি ফটি সাজিয়ে রেখে দিয়েছিল, হেয়ার অপারেশন করতে হবে। তার আগের ডায়লগ বলেছিলাম, এতদিন বাদে হাতটা স্টেডি থাকবে তো, মানে এই গলায় এইভাবে।
তারপর গেছি ওখানে, গিয়ে দেখি ওরকম, আমি বললাম, না 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 ব্রেন সার্জারি বসে করতে হয়। ও তাই বুঝি? বলে হ্যাঁ, বসার জায়গা দাও। তখন আবার মানে এইভাবে আমাদের না, কি even, আনন্দে দিল কাটেছে। এবং তখন বোধহয় টার্মিনোলজি নিয়েও তোমাকে ফোন হ্যাঁ, করে জানতে হতো। যেমন হ্যাঁ। আমার মনে আছে একটা যে ওই বোধহয় ডায়লগে লেখা ছিল সিটি স্ক্যান করতে হবে, তোমাকে ফোন করা হয়েছিল, তুমি বলেছিলে কোনো ডাক্তার ওরকম করে সিটি স্ক্যান করতে হবে বলে না, বলতে হয় সিটি করেছে, সিটি করতে হবে এরকম টুকু। সেই। হ্যাঁ, তো এই রকম ছোট্ট ছোট্ট ব্যাপারে আমরা তোমার উপর নির্ভরশীল ছিলাম। আর সেই সঙ্গে আমার আজও খুব ভিভিডলি মনে আছে যে তোমার বাড়িতে আমাদের সবাই মিলে পিকনিক করতে যাওয়া হই হই করে। ওহ, সেটা একটা দিন না? হ্যাঁ, বাদুতে হ্যাঁ, বাগান বাড়িতে সবাই মিলে হ্যাঁ, আমরা পিকনিক করেছি। হই হই হ্যাঁ, করে। হই হই করে। সুন্দর দিনগুলো, হ্যাঁ, সুন্দর দিনগুলো। এবার এখন আর টিভি সিরিয়াল করি না, বুঝছিস। সিনেমা করব, সিনেমায় চান্স পাওয়া মুশকিল, এখানে তো সেও একটা গণ্ডগোল। অনেক মানে নেহাত বাবু নিজে ফোন করেছিল, তাই আমি মোহিত সিংহ রায় হতে পেরেছিলাম। বাবুদা মানে এক্ষেত্রে সন্দীপ রায়ের কথা হচ্ছে। সন্দীপ রায়ের কথা বলছি, রয়্যাল বেঙ্গল রয়্যাল রহস্য। বেঙ্গল রহস্য। এটাও একটা ঘটনা, জানিস তো। হ্যাঁ, হঠাৎ ফোন এসছে ওর সঙ্গে একটাই। আচ্ছা এখানটা একটু কেটে না, নিয়ে আগে জিজ্ঞেস হ্যাঁ, করো, তুমি সত্যজিৎ রায়ের সঙ্গে মিট করেছো কখনো? না, ওটা আমার খুব দুঃখ। পেশাবে গল্পটা বলো বাবুদা রায়। বাবু ফোন করেছে যে আমি, ও আমাকে বিডিদা বলে না কখনো, বাসুদা। বাসুদা, আমি বাবু বলছি, মানে সন্দীপ। আমি বললাম, হ্যাঁ বুঝতে পেরেছি, বলো বলো। আপনি কি আমার বাবার লেখা রয়্যাল বেঙ্গল রহস্যটা পড়েছেন? আমি বললাম, না পড়িনি, কিন্তু পড়ে নেবো, কোনো গ্যাপ দিইনি, যদি হরকে যায়। দিয়ে ও বললো ওটা পড়বেন। দিয়ে মোহিত সিংহ রায় চরিত্রটা পড়ে তো অবাক, মেইন চরিত্রটা আমি। এইবারে পেছনের ঘটনাগুলো, যারা ওর সঙ্গে কাজ করেছেন, যারা আমার বয়সী, তারা বললেন, ডাক্তারবাবুকে চয়েস করলে তুমি, কেউ আপনি। তখন সন্দীপ বলেছিল, উনি যদি না বলেন তখন অন্য কাউকে আমি ভাববো। এবার দ্বিতীয় ঘটনাটা, শ্রীদাস বেচারি মারা গেল কোভিডের সময়, ওই মেকআপ ম্যান ছিল। সাজানোর পরে বলে, চলুন স্যার একবার দেখিয়ে আসি। বনি আর মানে ওর বউ, বনি আর বাবু ব্রেকফাস্ট করছিল, গিয়ে দেখুন ও বলেছে। ও এরকম করে তাকালো, দিয়ে এরকম করে তাকালো, দুবার দেখলো, বলল, মনে হচ্ছে আমার বইয়ের বাবার বইয়ের পাতা থেকে উঠে এসেছে। ঠিক এই ভাষাটা বলেছে, না পরম পাওয়া, মানে একদম। আর তখন আমার এটা ওই চেইন ছিল, তাতে ওই বিয়ের যেটা লকেট সেটা বনি লাগিয়ে দিল, বলে ওই দুটো বাগনক দেওয়া একটা লকেট ছিল না, ওইটা ওর বিয়ের। বললো এটা খুব ভালো লাগবে, দাঁড়া এটা লাগিয়ে দিলাম, সেইটা পরেই আমি করলাম। ওই সবগুলো দারুণ অসম্ভব জিনিস পাওয়া গেছে। এই যে সবাই নাক সেট করে না, এইটা রেগে গেলে সব উল্টো, রেগে গেলে আমিও লাইন বলি, আমি ইন্ডাস্ট্রি বলি না এখনো, রেগে গেলেই এই লাইনে এসছো যখন এরকমই হবে। আমি আসবো, সবেতে আসবো। আমি প্রথমে শুরু করি সেই যে তুমি চিরকালই ডাক্তার হিসেবে চরম ব্যস্ত, কিন্তু একটা সময় তুমি নিয়মিত টেলিভিশনে বলো, ছবির পর্দায় বলো, নিয়মিত অভিনয় করতে। এবং এই কোয়েশ্চেনটা নিশ্চয়ই তোমার কাছে ভীষণ কমন, যে এইটাকে তুমি ব্যালেন্স করতে কি করে? কারণ দুটোই করতে গিয়ে আমরা দেখেছি অলমোস্ট দুটোই ফুল টাইম কাজ। সত্যি কথা, একদমই তাই। কিন্তু আমি কখনো আমার অ্যাকচুয়ালি প্রফেশন তো ডাক্তারি, আর আমার ভালোবাসার জায়গা, অন্তরের জায়গা হচ্ছে অভিনয় করা। অভিনয়টা অনেক কষ্টই শিখেছি জন্ম থেকে, সেটাই আসবো পরে। কিন্তু এইটা ব্যালেন্স করে চলতে পেরেছি সারাটা জীবন। আমি যাদের সঙ্গে কাজ, মানে ডিরেক্টর, তারা সবাই কিন্তু খুব হেল্পও করেছে। জীবনে দুবার এরকম হয়েছে যে শুটিং করতে করতে আমায় ছেড়ে দিয়েছে, বা আমার মুখের চেহারা থেকে বুঝতে পেরেছে একটা ডিফিকাল্ট পেশেন্ট বা এমার্জেন্সি কিছু আছে, তা সেখানে গিয়ে আমার এক্ষুনি দাঁড়ানো দরকার। সেটাও হয়েছে। দুজন ডিরেক্টর, একটা তো বাণিজ্যে আমাদের অরিন্দম, তো কোনো ব্যাপারই না, কথা ডায়ালগ ও বলতো, তুমি ফোনে কথা বলছো, আপনাদের সঙ্গে কথা বলছো, ফোনটা এলো, তুমি কথা বললে, সঙ্গে সঙ্গে তোমার যে গলা চেঞ্জ, টোনটা চেঞ্জ, আর যেভাবে কথা বললে আমরা বুঝতে পারি এটা হাসপাতালের ফোন, কিংবা তুমি একটা ডিরেকশন দিচ্ছ। হ্যাঁ, এটা হতো, এটা তো ডেফিনেটলি হতো। এই জিনিসগুলো তা যেটা জিজ্ঞেস করলি কীভাবে আমি করলাম, তো আজকালকার ছেলেপিলেরা তো মনে করে যে অভিনয়টা শিখতে হয় না, ওটাও কিন্তু পুরোপুরি শিখতে হয়, পুরোপুরি শিখতে হয়। আমিও শিখেছি,
বহু জায়গায় অভিনয় করে, গ্রুপ থিয়েটার করে, তবে না এখানে এসেছি। যখন প্রথম শট দিতে গিয়েছিলাম ওই ইয়েতে, স্টুডিওতে, আমার কয়েকজন এসে জিজ্ঞেস করেছিল, আপনি এত বড় ডাক্তার এরকম এইভাবে শট দিয়ে দিলেন? বলে এটাও তো শিখতে হয়েছে। ওরা ভেবেছিল আমি গিয়ে বসে বলে দিলাম, তা তো নয় ব্যাপারটা। তা ব্যাপার কি জানিস, আমি কিন্তু সারা জীবন বিশ্বাস করেছি এবং আমার জুনিয়রদেরও বলেছি, ইউ ক্যান ডু লট অফ ওয়ার্ক। প্রথম কথা, তোমার সিনসিয়ারিটি টু দ্য ওয়ার্ক, আর তুমি যেটাই করবে সেটা ভালোবেসে করতে হবে, ইউ হ্যাভ টু লাভ ইট। আর একটা জিনিস হচ্ছে মনটাকে কত তাড়াতাড়ি সুইচ অন সুইচ অফ করা যায়। এই যে সকালবেলা যখন অপারেশন করছি তখন ভাবলে চলবে না যে আমি কি ডায়ালগ ডেলিভারি দেবো, আবার যখন স্ক্রিপ্টটা পেলাম ওইটা পড়ছি তখন তো ভাবছি কীভাবে তাকাবো, তখন তো আর ভাবছি না অপারেশনে কী করব। তো এই জিনিসটা করতে হয়, এটা একটু মেডিটেশন একটু করলে এটা করা যায়। শক্ত জিনিস, ও খুবই বলে যে তুমি সবাইকে মনে করো এরকম অভিনয় করবে যে দাঁড়ালেই হয়ে যাবে, এটা না। আমি বললাম আমিও তো শিখেছি, শিখতে হবে, কিন্তু ওই ডেডিকেশনটা চাই, তা নইলে কিন্তু হবে না, তা নইলে হবে না। সেই জন্যে আমি সারাটা জীবন ওইটা করেছি, মানে টাইম নষ্ট করতাম না, জানিস তো। দুটো অপারেশনের মাঝখানে যখন সময় পেতাম তখন আমি একটা নাটকের বই কাটছি, ওই এডিট করছি, ভাবছি কোথায় কি লাইট হবে, মিউজিক হবে, এই যে ক্রিয়েটিভ জিনিসটা এখানে তৈরি হচ্ছে। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে, জানিস তো আপনার তো দুটো একদম অপোজিট পোল, একটা ডাক্তারি একটা অভিনয়, আপনার কী করে মেলান দুটোকে? আপনারা জানেন, যখন নতুন একটা কাপল আসে, বাচ্চা হচ্ছে না, তারা এসে আমার কাছে পড়লো, তার ইতিহাস নিলাম, তাকে ভাবলাম কি কি ইনভেস্টিগেশন করব, সাকসেসফুল হলো, প্রেগনেন্সি হলো, বাচ্চাটা যেদিন ডেলিভারি করে হাতে দেওয়া হয় না, সেই যে আনন্দটা এখানে পাওয়া যায়, একটা নাটক এডিট করলাম, আলো কী হবে, ইয়ে হবে, সেইটা যেদিন স্টেজে পারফর্ম করি, আর সেইটা যখন লোকের ওই সারা হলটা হাততালি পড়ে না, ঠিক সেই আনন্দটা এখানে হয়। দ্যাটস দ্য সিমিলারিটি। ক্যা বাত, ক্যা বাত। আচ্ছা, আমাকে তুমি বলো, এটা আমাদের সবার আশপাশের বান্ধবীদের প্রত্যেকের সমস্যা, পিসিওএস আর পিসিওডি, এই দুটো বিষয়, এটা কি এবং এত বেড়ে যাচ্ছে কেন, এবং এটা থেকে কিভাবে মুক্তি পাওয়া সম্ভব? প্রথম কথা বলি, পিসিওএস আর পিসিওডি একই জিনিস, দুটো নাম শুধু। ব্যাপারটা কি এক্ষুনি বলবো, আমি ইউটিউবে কিন্তু বলে দিয়েছি এবং 20 লক্ষ মেয়ে দেখে ফেলেছে এভরিথিং অ্যাবাউট পিসিওডি। ওকে, প্রথম কথা বলি আপনাদের, ভয় পাওয়ার এটা জিনিস নয়, এগুলো বড় বড় সিস্ট হয়ে যায় না, ক্যান্সার হয় না, কিন্তু এটা ভোগায়। কেন ভোগায় না, হরমোনাল ইমব্যালেন্স হয় এই পিসিওডি থাকলে। পিসিওডি ব্যাপারটা কি, ওভারিটা ওভারির মতোই আছে, তার ধর ওপরে যদি ছোট ছোট ফোসকার মতো কিছু হয়, ছোট ছোট ছোট, দ্যাট ইজ পলিসিস্টিক ওভারি। পলি মাল্টিপল, সিস্টিক ওভারি। সিস্ট নয়, বড় একটা এরকম বেলুনের মধ্যে জল ভরা নয়, এই হচ্ছে পলিসিস্টিক ওভারি। অতএব সেটাই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে কি কি হয়। প্রথম কথা হচ্ছে কেন এত বেড়েছে আমি জানি না। সৌরভ, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এটাকে বলতাম আমরা স্টাইন-লেভেনথাল সিনড্রোম। আচ্ছা, এটা এলএস সিনড্রোম নাম ছিল। এবং তখন একটা দুটো পেলেই সবাইকে বলতাম এই একটা এলএস সিনড্রোম এসে, চল চল চল, সবাই মিলে গিয়ে দেখা কি কি হয়, হিস্ট্রি নেওয়া। তা সেই জিনিসটা আজকে যখন চেম্বারে বসি, প্রত্যেক দিন অন্তত 5-6টা মেয়ে ঢোকে এটা নিয়ে। আমার দেখতেও হয় না, আমি দেখে তোমার তো পিসিওডি আছে বলে এরকম করে হাঁ করে তাকিয়ে থাকে, এই তো কিছু দেখলো না, একটা কাগজ দেখলাম বলতে আরম্ভ করে দিল। কারণ এমন ছাপ থাকে কিছু, সেগুলো বলছি এক্ষুনি তোকে, যে সেইগুলো নিয়ে ব্যস্ত হয়। প্রথম কথা হচ্ছে পিরিয়ডসে গন্ডগোল হয়। পিরিয়ডসে গন্ডগোলটা এমনই হয় যে 2-3 মাস হলো না, সেটাও হতে পারে। পরে বলবো যে ভবিষ্যতে কি হতে পারে, কিন্তু এখন যখন একটা ইয়াং মেয়ে এসছে, দুরকম হয়। একটা হচ্ছে ওবিজ, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওজনটা অনেক বেশি, এবং কিছু কিছু লিন রোগা আছে, কিন্তু তারও পিসিওএস আছে। তো পিসিওএস যদি থাকে, যখনই একটা মেয়েকে বলতে হয় যে আমি কিন্তু প্রথম এবং প্রধান কথা উপরে লিখি ওয়েট রিডাকশন, তার তলায় 2টি দাগ দিই, তারপরে ওষুধ দেখি। ইট ইজ সো ইম্পর্ট্যান্ট। কিন্তু এটা বললেই কারোর পছন্দ হয় না। কোনো মেয়ে চায় না
তাকে মোটা বলা হোক, আমি বলি না, কিন্তু আমি অন্যভাবে বলি, আরে এইটুকু বয়সে ইচ্ছে করে না একটা জিন্স পরবি, একটা টপ পরবি, বেরিয়ে যাবে স্মার্ট, ইচ্ছে করে না ঢাবলা জামা পরে নিজেকে ঢেকে বেড়াতে হচ্ছে, রাইট? তো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে তুই বললি না কেন হয় জিনিসটা আমরা এখনো জানি না, তবে দ্য স্ট্রেস অ্যান্ড স্ট্রেইন এখনকার দিনে, এনভায়রনমেন্টাল পলিউশন, দ্য ফার্টিলাইজার্স, দ্য জাঙ্ক ফুড, এগুলো কিন্তু প্রমাণিত সত্য যে এটা এই পিসিওএস করতে পারে, এটা প্রমাণিত সত্য। জাঙ্ক ফুড ভীষণভাবে এফেক্ট করে না? হ্যাঁ, জাঙ্ক ফুডে তো ওয়েটও বাড়বে না, ওয়েটটা তো কমাতেই হবে, ওয়েট করতে হবে বাড়বে। একদিন করে বিরিয়ানি খাবো না, এই যে করবে বিরিয়ানি তো ভালো জায়গায় গেলে হয়তো একটু কমিয়ে দেবে, রাস্তার ফুডগুলো তো ওই যে গাদা গাদা তেল দিয়ে ভাজছে আর খাচ্ছে, তুমি ম্যাগি খাচ্ছে, ওই যে কার্বোহাইড্রেটটা, ওটাই তো ইটস ব্যাড ফর হেলথ। তারপর যেটা বলছিলাম কি হয়, ওইটা পিরিয়ড বন্ধ থাকতে পারে, ভেরি কমন হচ্ছে অ্যাকনি, প্রচুর ব্রণ মুখে, তারপর চুল উঠে যাওয়া, কিংবা অ্যাবনর্মাল হেয়ার্স, একটু গোঁপের রেখা, এই জুলপিটা এই পর্যন্ত নেমে এসছে একটা মেয়ের, প্রায়ই দেখবি, হ্যাঁ, ওইগুলো কিন্তু সিমটম। আচ্ছা, যেখানে হেয়ার্স হয় না ব্রেস্টের চারিদিকে, নাভির নিচে, সেখানে হেয়ার গজানো, একটা তো মোটা, একটা অ্যামিনোরিয়া, একটা এই জিনিসগুলো তো আছেই। তাছাড়া যেটা হয় যে ভবিষ্যতে গিয়ে প্রেগনেন্সি হতে অসুবিধা হয়, কেন না এগটা বেরোতে চায় না, এদের ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, ইনসুলিন লেভেলটা অনেক বেশি হয়, তার ফলে কি হয় না যে কার্বোহাইড্রেট যা খাচ্ছে সেটা শরীরে জমে যাচ্ছে, সেই জন্য রোগা হতেই হবে। পলিসিস্টিক ওভারি, ভেরি ওয়েল আস্কড কোয়েশ্চেন, দিস ভেরি কমন, প্রত্যেকের মনে এই প্রশ্ন, প্রত্যেকটা বাড়িতে এই প্রশ্ন। আমি যেটা বলেছি তাতে একটা জায়গায় বলেছি, মায়েরা 12 বছর বয়স হলে মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখুন, আপনাদের মনে হতে পারে যে শরীরটা বেশ ভালো হচ্ছে, হেলথি, কিন্তু এটা মোস্ট আনহেলথি। আচ্ছা, মোটা হওয়া চলবে না। হ্যাঁ, আগে যেমন বলতো যে মোটা টোটা হলে বেশ সুন্দর, এটা পুরুষদের ক্ষেত্রেও বলা হতো যে হ্যাঁ হ্যাঁ রোগা টিংটিঙে, ওটা আবার কোনো চেহারা নাকি, ও তো একেবারে, কিন্তু আগে যে মোটা সোটা হওয়াটাকে ভালো বলতো, এখন সেটাই বলা হচ্ছে একদম রোগ জমছে, বাসা বাঁধছে শরীরে। একদম একদম একদম। তো এই পলিসিস্টিক ওভারিরই কিন্তু ভয় নেই, যেটা বললাম ক্যান্সার ভাষা, কিন্তু একটা মেয়ে ধর মনে করলো যে 30 বছর বয়সে দূর মশাই আর কতদিন ওষুধ খাবো না, তার কি হবে? দুটো রোগ হবেই, একটা হচ্ছে ডায়াবেটিস, আর ব্লাড সুগার বাড়বে, আর একটা হচ্ছে হাইপার টেনশন, ব্লাড প্রেশার হবে। তাই নাকি? সে হয়তো ঠিক করলো আমি বিয়ে করবো না, আমার কি বাচ্চা হলো না হলো বয়ে গেল, কিন্তু এটা হবে, অতএব ওষুধ খেয়ে যেতে হবে। আর পলিসিস্টিক ওভারি তো একটা লাস্ট জিজ্ঞেস করে কী করে সারবে, জীবনে সারবে না, সে জন্মেছে পলিসিস্টিক ওভারিটা থেকে যাবে, সেটা তাকে কন্ট্রোলে কি করে রাখবো, হরমোনাল লেভেলসগুলো কন্ট্রোলে থাকবে, সেটাই হচ্ছে আসল কথা। তাহলেই ঠিক থাকবে, সে কোনোই অসুবিধা হবে না, তার বাচ্চা হবে, সবই হবে। So polycystic ovary is very common nowadays, very common. ভেরি এক্সট্রিমলি কমন, মানে ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে জানিস তো, আমরা ক্রমে এই পার্সেন্টেজটা বাড়ছে প্রত্যেক বছরে অল ওভার দ্য ওয়ার্ল্ড, যে এখন তো বলে 60% of a teenage girls are suffering from polycystic ovary. এবং মানে এই যে লাইফস্টাইল কারেকশন তুমি বলছো, তার মানে যদি কারোর পলিসিস্টিক ওভারি থাকে, তাকে তার মানে ডায়েট, ওয়ার্কআউট, একদম, তাকে তার মানে ডায়েট, এই দুটো ছাড়া কিছু হয় না। এই যে দুটো করলে একদম পারফেক্ট কথা, ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। কারণ সবাই বলে আপনি একটা ভালো ওষুধ লিখে দিন না, রোগা হয়ে যাব। আমি তার উত্তরে বলি, তাই যদি হতো তাহলে আমেরিকাতে ওদের অনেক পয়সা আছে, তারা ওই দুটোর ওষুধ খেয়ে রোগা হয়ে যেত। কিন্তু 1 নম্বর ওবেসিটিতে 1 নম্বর হচ্ছে আমেরিকা, 2 নম্বর আমরা। যত খারাপ রোগ তো আমরা হই করে এগোচ্ছি। ডায়াবেটিস আমরা নাম্বার 1, HIV-তে নাম্বার 1 হতে যাচ্ছি, ক্যান্সারে, তাই ওইদিকে কোথায় যাবি তুই? তো ন্যাচারালি আমরা উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্য হেলথ। এটা নিয়ে আমরা চারিদিক থেকে আমাদের যে অর্গানাইজেশন আছে, ফেডারেশন, ফক্সি, BOGS, বেঙ্গল অবস্টেট্রিক গাইনোকোলজি সোসাইটি, এসব দিয়ে সব জায়গায় কলেজগুলোতে যাই, স্কুলে যাই, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, তাদেরকে সচেতন করা যে এটা করো। মানে ওই সিচুয়েশনটা তুমি বলছো এক অর্থে, সেই অর্থে চিরকালীন সেরে যাওয়ার কোনো ব্যাপার নেই, কন্ট্রোলে রাখতে হবে। কন্ট্রোল রাখতে গেলে ওই জিনিসটা তোমাকে
এটা বডি শেমিং নয়, যদি কাউকে বলা হয় এত মোটা হয়ে যাচ্ছিস কেন, এটাই তো মুশকিল হয়, মেয়েরা নিতে পারে না ব্যাপারটাকে। কিন্তু তাকে তো রোগা হতে হবে, তার রোগটা যাতে না হয় তার জন্যেও, আর সেটাকে কন্ট্রোলে রাখার জন্যেও। পর্যাপ্ত পরিমাণ ঘুম কি ইম্পর্টেন্ট এসবের ক্ষেত্রে? পর্যাপ্ত পরিমাণ ঘুমের কিছু নেই, আমার সারা জীবন আমি তো তোকে বললাম 6 ছ ঘন্টা ঘুমিয়ে, এইটা নিয়ে খুব সাংঘাতিক। কিন্তু 8 ঘন্টা ঘুমোতে বলে 40-এর ওপর বয়স হলে, তার আগে কিছু না। 8 ঘন্টা 8 hours sleep after 40 ডাক্তাররা বলে, আর আমি যারা ডাক্তার হয়ে জীবনভর এটা মানিনি। কি ধরনের মেডিকেশন ইউজড হয় বা পিসিওএস বা পিসিওডির ক্ষেত্রে? মেডিকেশন এটা খুব মজার আছে, কিন্তু এমন ওষুধ দেওয়া হয় যেটা ডায়াবেটিসেও কাজে লাগে। তো এটা লেখার পরে দৌড়ে আসে, আমার মেয়েটার তো ডায়াবেটিস হয়নি, আপনি এই ওষুধ লিখেছেন। আমি, কে শেখালো? না, এই যেখানে কিনতে গেলাম, আর ওরা বড় ডাক্তার, ওর কাছে চলে যান, আমার কাছে আর আসতে হবে না। তো এই অনেক ওষুধ আছে, কিন্তু ওষুধের থেকেও, অ্যাজ আই সেড, লাইফস্টাইল চেঞ্জ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কিপ দ্য ওয়েট আন্ডার কন্ট্রোল। আর তাছাড়া ওষুধ যেগুলো দেওয়া হবে সেগুলো লং টার্ম, ইউজুয়ালি দুরকম। একটা হচ্ছে হরমোনাল, যাদের ধর 3-4 মাস পিরিয়ড বন্ধ হয়ে আসে, তাদেরকে হরমোন ওষুধ দিয়ে পিরিয়ডটাকে ফিরিয়ে আনতে হবে, দেন চলবে। আজকালকার দিনে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যদি ঠিক প্রপারলি কাউকে হরমোন ট্রিটমেন্ট করা যায়, তার কিন্তু যে সাংঘাতিক কাণ্ড হবে, এই যে ক্যান্সার হবে চারিদিকে রটে না, এগুলো বাজে কথা, কিছু হয় না মেনোপজ অবধি খেয়ে গেলে। আর একটা হচ্ছে নন হরমোনাল ট্রিটমেন্ট, তাতে কোনো হরমোন নেই, সেটা দিয়েও করা হয় ট্রিটমেন্ট। কারণ যখন তারা প্রেগনেন্সির চেষ্টা করবে তখন তো আর হরমোন ট্রিটমেন্ট দেওয়া হবে না, রাইট? তো পলিসিস্টিক ওভারির এই সারাংশটুকু বলে দিলাম আর কি। বেশ। তবে আর একটা কথা বলতেই হবে, এই সিস্ট কথাটার জন্যে কিছু বলা উচিত না। আনস্ক্রুপুলাস লোক তো ডাক্তার সব প্রফেশনেই আছে, তারা বলে চলো এটা অপারেশন করতে হবে। অপারেশন কোনো গল্পই নেই এতে। ও ল্যাপারোস্কোপি করে সবাই ওই সিস্টগুলোকে ফুটো করছে, ওসব গল্প উঠে গেছে। মডার্ন মেডিসিনে বলছে ইটস মেডিকেল ট্রিটমেন্ট, মেডিকেলি ট্রিটেড। ওকে, সার্জারি নয়। বেশ। আচ্ছা, এইবার প্রচণ্ড আলোচিত এবং কন্ট্রোভার্সিয়াল একটা বিষয় হচ্ছে এখনকার ছেলেপুলেরা দেখতে পাওয়া যাচ্ছে খুব সহজে কনসিভ করতে পারছে না। আমাদের বেশ কিছু বন্ধুকে আমি চোখের সামনে দেখলাম, বহু দিন ধরে চেষ্টা করার পর, মানে ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাওয়ার পর তবে কনসিভ করতে পারলো। এই ঘটনাটা আগে তো এরকম ছিল না, খুব সহজে কনসিভ করতো মানুষ। আমার নিজের একটা ইনফার্টিলিটি সেন্টার আছে, অঙ্কুরন, আচ্ছা, সেক্টর 5-এ। ইয়েস। তো এখন তো আরও বেশি এই নিয়ে পড়াশুনো করে আরও বেশি জেনেছি। প্রথম কথা আমাদের জানা দরকার যে ইনফার্টিলিটি কথাটা কাকে বলা হয়, যে কাদের বন্ধ্যাত্ব হচ্ছে। যদি একটা ইয়াং কাপল 1 বছর নর্মাল রিলেশনে থাকে, প্রেগনেন্সি না হয়, তখন তাকে আমরা বলি ইনফার্টাইল। আচ্ছা। এবং 50-50 হয়ে গেছে এখন মেল পার্টনার আর ফিমেল পার্টনারের কারণ। এই যে আগেকার দিনে ছিল বাচ্চা হচ্ছে না মানে সমস্ত দোষ বউটার, আর তাকে ওই জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, বাড়ি থেকে বার করে দাও, এসব নানা ঘটনাগুলো দীর্ঘদিন সরিয়ে রাখতো, শুভ অনুষ্ঠান থেকে সরিয়ে রাখা, যাচ্ছে তাই জিনিস ছিল। ইটস বিন প্রুভড যে আমরা দেখেছি 50% ছেলেদের জন্য হয় না, 50% মেয়েদের ফ্যাক্টরের জন্য হয় না। 1 বছর কেটে গেলে তখন ইনভেস্টিগেশন করে দেখা দরকার কেন হচ্ছে না। যদি মেল ফ্যাক্টরে গন্ডগোল থাকে, অনেক রকম হতে পারে। মেল ফ্যাক্টরের প্রথম কথা বলি, আজকালকার যে চাকরি বাকরি হচ্ছে না, মানে এই যে সেক্টর 5-এর লোকেরা, বা অনেক ক্ষেত্রে অনেকে মার্কেটিংয়ের চাকরি বিশেষত। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, স্ট্রেস অ্যান্ড স্ট্রেন তো একটা সাংঘাতিক ব্যাপার আছে, স্ট্রেস স্ট্রেন। তাছাড়া যেটা হচ্ছে কি সেডেন্টারি হ্যাবিট, মানে ওরা তো ল্যাপটপে কাজ করছে শুধু, এক্সারসাইজ কোথায়, যেটা আমরা আগে বলছিলাম, এক্সারসাইজ কোথায় আজকের দিনে ভীষণ দরকার। তো ছেলেদের ওবেসিটি অলসো ওয়ান অফ দ্য কজ অফ ইনফার্টিলিটি। বহুত মোটা হয়ে যাচ্ছে একটা মানুষ, আর প্রেগনেন্সি হতে প্রচুর অসুবিধা আছে। ওই কাউন্ট কমতে আরম্ভ করে কি তখন? না, এটা আসছিলাম যে 3-4টে জিনিস আছে। একটা বললাম ওই সেডেন্টারি হ্যাবিট, একটা হচ্ছে কফি ড্রিঙ্কিং। আমরা কফি খেতে, কফি ড্রিঙ্কিং, হ্যাঁ, কফি খাস না, আমি চা খেলাম, ওই জন্য আমি গরম জলে একদম শুধু একটু
সুন্দর একটি ব্যাস, নো মিল্ক, নো সুগার, এটা অভ্যেস করলেই অভ্যেস হয়ে যায়। আজকালকার খুব ফ্যাশন তোদের মধ্যে, ব্ল্যাক কফি খুব কড়া করে দিও, দারুণ ভুরভুর করছে গন্ধ তাদের, হ্যাঁ, তো এটা খারাপ। থার্ড ইজ স্মোকিং। স্মোকিং ইজ ভেরি ব্যাড ফর হেলথ। তিনটে জিনিসে, একটা হার্ট, একটা লাংস, একটা স্পার্ম মুভমেন্ট। স্পার্মের মোটিলিটি যদি কমে যায়, তাকে তো অনেকখানি রাস্তা গিয়ে তবে প্রেগনেন্সি হয়, তার আগেই তো সে মরে পড়ে থাকবে। তো সেই জন্য স্মোকিং ইজ নৈব যখন ছেলেদের আমরা পাই। ওকে, প্রথম কথা বললাম 50-50 চান্স, মেয়েটাকে দোষ দেবে না সব সময়, তো সেটা একটা জিনিস। আর এই ছেলেদের মধ্যে এই জিনিসগুলো দেখতে হয়, মেয়েদের মধ্যে তারপর তো আছেই, কিন্তু তারপরে এই 1 বছর পরে আমরা ইনভেস্টিগেশন শুরু করি। আর একটু আগে আমি জেনে নিই, ছেলেদের ক্ষেত্রে অ্যালকোহল কতটা এফেক্ট করে? হ্যাঁ, ভীষণ এফেক্ট করে। যদি রেগুলার ড্রিঙ্ক করে তাহলেও এফেক্ট করবে। অকেশনাল ড্রিঙ্কিংয়ে কোনো অসুবিধা হয় না। স্মোকিং যেমন নৈব, স্মোকিং বলে আর একটা কথা বলে দিই সৌরভ, টোব্যাকো ইন এনি ফর্ম। আমি তো স্মোক করি না, আমি একটু দোক্তা খাই, একটু খৈনি খাই, একটু গুটখা খাই, এটা গোড়াকু দিয়ে দাঁত মাজি, কোনোটাই চলবে না। টোব্যাকো ইন এনি ফর্ম ইজ প্রহিবিটেড। নো নো নো। ওকে, ছেলেদের ক্ষেত্রে আর কি কি জিনিস তুমি দেখতে পাবো? একটা তুমি বললে যে এই ব্যাড হ্যাবিটের জন্য মোর্টালিটি, মানে এইগুলো তো ছাড়তেই হবে ওকে। তবে স্ট্রেন তো বললেই কমানো যায় না। এইবারে আমাদের দেখতে হবে যে তারপরে কি ওষুধ দেবো। এবার সত্যি কথা একটা আসি, সবারই জানা দরকার, মেল ইনফার্টিলিটি যদি স্পার্ম কাউন্ট বা মোটিলিটি এসব কম থাকে, যেসব ওষুধ আমরা দিই মেয়েদের ক্ষেত্রে, যেমন ওষুধগুলো খুব বেশি এফেক্টিভ, ছেলেদের ক্ষেত্রে ততটা নয়। তাহলে তাদের প্রেগন্যান্সি কী করে হবে? যদি মহিলা সব নর্মাল থাকে, তাহলে অনেক সময় করা হয় কি, ওই সিমেন্টটা কালেক্ট করে সেটা ওয়াশ করতে হয়, 1.5 ঘন্টা সময় লাগে প্রিপারেশন করে, তারপর মাইক্রোস্কোপের তলায় দেখতে হবে সেটা নর্মাল কতটা আছে, মুভমেন্ট কতটা ভালো, তখন সেইটা নিয়ে আমরা IUI মানে ইন্ট্রা ইউট্রাইন ইনসেমিনেশন, এটা টেস্ট টিউব বেবি না, আচ্ছা, সেইটা ইউট্রাসের মধ্যে পুশ করে, যদি মহিলার সব ঠিক থাকে বলেছি, ওটা পুশ করে প্রেগনেন্সির চেষ্টা করা হয় IUI, মানে হাজব্যান্ড সিমেন দিয়ে। সাকসেস রেট অত বেশি নয়, ভালো 20-25%, কিন্তু করা যায়। আরও যার কম তার, আর সে বলছে ডাক্তারবাবু আমি কিছুতেই ওই ডোনার ফোনার নেব না, আমার থেকে হবে কিনা বলুন, সেটাও করা যায় আজকের দিনে সৌরভ, ইট ইজ পসিবল। অনেক সময় হয় কি, টেসা মানে আপনার টেস্টিস থেকে অ্যাসপিরেট করে হয়তো 5টা 6টা 8টা ভালো স্পার্ম পেলাম, সেটা একটা পিপেটে তুলে নেওয়া হয়। এবার মেয়ের কাছ থেকে এগগুলো কালেক্ট করা হলো, তাকে ওষুধ দেওয়া হবে, ইঞ্জেকশন দেওয়া হবে, একসঙ্গে 6টা 7টা 8টা এগ তৈরি করা হবে। এইবার ওভাম কালেকশন, তাকে বলি আমরা OPU, হ্যাঁ, ওভাম পিক আপ, সেটা অ্যানেস্থেশিয়া দিয়ে ওই ওভামগুলো নেওয়া হলো। এইবার দেখা গেল 8টা ওভামের মধ্যে 6টা খুব ভালো আছে, 2টো খারাপ, 2টোকে ফেলে দাও। এই 6টা যে পাওয়া গেল, এই একটা ওভামে ওই যে স্পার্ম তুলে রেখেছিলাম, একটা করে ইঞ্জেকশন। আসল ব্যাপারটা তো একটা ওভাম আর একটা স্পার্ম, তাই দিয়েই তো আমরা সবাই তৈরি হয়েছি। তো সেই একটা ওভাম একটা স্পার্ম বাইরে থেকে করে ইউট্রাসের মধ্যে বসিয়ে দেওয়া, এটা হচ্ছে ICSI, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইঞ্জেকশন। অবভিয়াসলি একটু খরচ সাপেক্ষ, কিন্তু করা যায় না বলে এমন, এখন আজকালকার দিনে অনেক কিছু করা যায়। মেল ইনফার্টিলিটি নিয়ে, এটা নিয়ে এখন প্রচুর কথা হচ্ছে, প্রচুর, এবং সত্যি অ্যাজ ইউ সেড প্রচুর বাড়ছে। ওই জন্য বললাম তো, আগেকার দিনে কিছু হলো মেয়েটাকে ধরে মারো, মেয়েটাকে, ওইটা হচ্ছে না, বাড়ছে মানে বোধহয় ধরা পড়ছে এখন, টেস্ট হচ্ছে বলে, হয়তো আগেও ছিল, কিন্তু এখন তাহলে ছেলেরাও একটু কনসিয়াস হয়েছে, না বাবা আমরাও যাই, কারণ আগে তো ছিল মেল শোভেনিস্টিক, অ্যাবসলিউটলি, আমার কিছু হতে পারে না, আমার এত সুন্দর চেহারা, তোমার চেহারার সঙ্গে কিচ্ছু মেলে না, তোমার স্পার্মে কি আছে, সিমেন্ট কোয়ালিটি কি আছে, উই ডোন্ট নো, নাথিং টু ডু উইথ ইউর চেহারা। এবার ছেলেটা খুব নাম করা লোকেরা তো ইনফার্টাইল ছিল এইরকম সব চেহারা, বাচ্চা হয়নি তো তাদের, রক আর্টিসানও হয়নি তো,
বল। বলছি যে ছেলেরা তাহলে এইগুলোকে কিভাবে ঠিক করবে? ধরো যার স্পার্ম কাউন্ট কম, বা অনেকের ক্ষেত্রে লিবিডোই কম ইটসেলফ হয়। লিবিডো ইজ এ ডিফারেন্ট থিং। হ্যাঁ, সেটা যাবো, আগে আমরা স্পার্ম কাউন্টটা নিয়ে কথা বলি। স্পার্ম কাউন্ট তো নিজে কিছু ঠিক করতে পারবে না, ওই ওষুধ দেওয়া হবে। আর যেগুলো বললাম সেগুলো অ্যাভয়েড করতে হবে। তাছাড়া তাকে এক্সারসাইজ করতে হবে, এগুলো করতেই হবে। এগুলো না করলে কিছু হবে না। খাবারের মধ্যে ভালো হচ্ছে নাটস। নাটস? ইয়া, এনি নাট, অল নাটস, হুম। এইগুলো কিন্তু সত্যিই ভালো, গুড ফর হেলথ, অক্সিডেশন, অনেক অ্যান্টিঅক্সিডেন্টস থাকে এবং তাতে একটুখানি ওই স্পার্ম কোয়ালিটি বেটার হতে পারে। ওই সিডস বলে, আর হ্যাঁ, সিড সিডসগুলো তো আজকালকার দিনে একটা কিছু বেরোলেই এগুলো তো মার্কেটিং গেমেক। এখন সবাই চিয়া সিড খায়, রাইট? রাইট। কেন খায় অর্ধেক লোককে জিজ্ঞেস করলে তারা শুধু একটাই বলতে পারবে, রোগা হওয়ার জন্য চিয়া সিড খাচ্ছে। হ্যাঁ। চিয়ার তো অনেক গুণ আছে, আবার অনেক বদগুণও আছে। ও তাই? Yeah. তো সেই জন্য এগুলো জেনে খাওয়াই ভালো। আর একটা কথা বলি, এই যে ডায়েট করলাম, জানিস তো আমরা ডায়েট সম্বন্ধে অত জানি না। আমরা শুধু বলতে পারি এই প্রোটিনটা এটা বেশি খেও, এটা কম খেও, কিন্তু ডায়েটিশিয়ান তারা এই নিয়ে পড়াশোনা করেছে। তো নিউট্রিশন সম্বন্ধে জ্ঞান কিন্তু তাদের কাছ থেকেই নিতে হবে। কাউকে যদি আমি বলি, একটা মোটা পলিসিস্টিক ওভারি মেয়ে, যে দেখো বাবু তুমি 1000 ক্যালোরির ডায়েট খাবে, তার থেকে একটা যা করে দেবে ওরা, যার ডায়েট চার্ট, একটা পোস্ত দানাও বেশি খাবে না, সেটা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে, এবং সেটা করতে পারবে এই ডায়েটিশিয়ানরা। আমরা ওই রকমভাবে তৈরি করতে পারবো না। আচ্ছা, এইবার এটা আমরা পুরুষদের নিয়ে কথা বললাম, এবার তুমি মহিলাদের ক্ষেত্রে বলো, মহিলারা যারা কনসিভ করতে পারছে না, তাদের মধ্যে মূলত কি কি সমস্যা তুমি দেখো, সেগুলোর মডিফিকেশনের জন্য কি করা উচিত, সলিউশনের জন্য বা ট্রিটমেন্ট কিভাবে হয়? এটা তো একটা বিরাট কথা রে। তো অল্প কথা এটা সারা খুব মুশকিল। অল্প কথা দরকার নেই, বড় করে বলো। কারণ ইনফার্টিলিটি মেয়েদের ক্ষেত্রেই তো অনেক বেশি, মানে ওয়াইড স্পেকট্রাম। তো ন্যাচারালি উই স্টার্ট ফ্রম দ্য হিস্ট্রি। কারণ যদি পিরিয়ডের হিস্ট্রিটা রেগুলার থাকে, একদম রেগুলার, প্রথমেই আমাদের মনে হয় এর চান্সটা বোধহয় ভালো। এরপরে ইনভেস্টিগেশন শুরু হয়। ইনভেস্টিগেশন কি না, প্রথম কথা হচ্ছে তার এগটা বেরোবে কিনা সেটা দেখার জন্য কিছু, ইউট্রাসের ভেতরটা কীরকম আছে, টিউব দুটো খোলা আছে কিনা, এবং ওভারিতে কতগুলো ডিম্বাণু আছে যার থেকে বাচ্চা হতে পারবে, এগুলো বেসিক। তার সঙ্গে কি করা হয়, থাইরয়েডের টেস্টটা অলওয়েজ করা হয়, কারণ থাইরয়েডের সঙ্গে একটা সাংঘাতিকভাবে লিঙ্কড। আর একটা করা হয় একটা ব্লাড টেস্ট, কারণ আপনারাও জেনে রাখুন, মনে হয় যে ডাক্তাররা অনেক বেশি টেস্ট করাচ্ছে, তা নয়। ব্যাপারটা হচ্ছে কি, এটা দরকার, AMH, অ্যান্টি ম্যালেরিয়ান হরমোন। এটা হচ্ছে ওভারিয়ান রিজার্ভ কেমন আছে জানার। এই বেসিক জিনিসগুলো যখন হয়ে যাবে, এগুলো হাতে আসবে। দেখ, এই ইউট্রাসের যেটা বলি, যে সবাই একটা করে আল্ট্রাসোনোগ্রাফি করছে বাজারে গিয়ে, একটা ইউজলেস। ঠিক সেই রকম সিমেন অ্যানালিসিস যে কোনো একটা ল্যাবে যা, কাউকে লিখে দেবে। আমি সবাইকে শেখাই যেটা আমি ছিঁড়ে ফেললাম না, আপনার উপরে দিলাম, আপনি ছিঁড়ে ফেলবেন, কারণটা দেখিয়ে দিই। যে ওখানে লিখেছে জানিস তো, মরফোলজি মানে নর্মাল স্পার্ম 70%। আমি বলি ওপর দিকে তাকিয়ে একটু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে বলুন আপনাদের 70%, তো ওরা বলবে না, 4 থেকে 5% হলে আমরা খুব খুশি। 70% কোত্থেকে হয় ভাই? 4 থেকে 5%? দ্যাট ইজ দ্য নর্মাল থিং। ওকে। 7টা হলে তো খুবই ভালো আছে সেই সিমেন্টটা। আর সেটা ওরা, তুই ল্যাব থেকে, যে কোনো ল্যাব থেকে কর, 70%, 75%, এখন এটা ছেড়ে ফেলে দেবেন। ওই জন্য আমার নিজের ইয়েটা করা হয়েছে, কম্পিউটারাইজ একটা বেরোবে, রিপোর্ট বেরোবে, সেইটা আমাদের দেখা দরকার। সো রিপোর্ট ইজ সো ইম্পর্টেন্ট, কারণ তার উপর ভিত্তি করে আমাদের চিকিৎসা হয়। পরীক্ষা করেই তো সবটা বোঝা যায় না। এইবার মহিলার যেটা বললাম, যেটা সিস মানে স্যালাইন ইউট্রাসের মধ্যে দিয়ে যদি আমরা দেখি, তাহলে ইউট্রাসের ভেতরে ক্যাভিটিটা দেখতে পাবো। তার মধ্যে কোনো পলিপ থাকলে তো হবে না, প্রেগনেন্সি এলেও নষ্ট হয়ে যাবে, তাহলে সেটাকে আগে ঠিক করতে হবে। টিউব দুটো খোলা আছে কিনা, কারণ প্রেগনেন্সি স্টার্টস এজ এ ফ্যালোপিয়ান টিউব, তারপরে সে এসে ইউট্রাসে বসে, বেসিক এইটা জিনিস। তো ফ্যালোপিয়ান টিউবটা খোলা থাকতে হবে। ওভারিতে কতগুলো এগ আছে সেটা দেখতে হবে, ডিম্বাণু, যে তার থেকে বাচ্চা হতে পারবে। সেকেন্ড বললাম থাইরয়েড,
টিএমএইচ এগুলো আমরা দেখে নেব, তাহলে মহিলার মোটামুটি এগুলো হলে তখন আমরা এগিয়ে যেতে পারি যে কীভাবে ট্রিটমেন্ট করলে ওনার প্রেগনেন্সি হতে পারে। একটা কথা বলি সৌরভ, যে এই যে আজকাল মাশরুমের মতো সব ইনফার্টিলিটি সেন্টার গজে উঠছে না, গেলেই বলে এই আইভিএফ মানে টেস্ট টিউব বেবি করে নিন, আপনার একদম গ্যারান্টিড 80% আপনার বাচ্চা হবে। একদম মিথ্যে কথা। কারণ যদি ঠিকমতো ট্রিটমেন্ট করা হয় 60% এই মহিলা এই কাপল তাদের এমনিতেই বাচ্চা হবে। যদি একদম তাই, আমার এত এখন মানে হাজার হাজার মানুষ শুধু এই বাংলাদেশ থেকে আসে এই জন্যে, একদম সত্য কথাটা তাদের জানা দরকার। এবং ইটস ট্রু যে তাদের যদি ঠিক ট্রিটমেন্টটা হয় তাহলে এমনিতে প্রেগনেন্সি হবে, ধৈর্য ধরে থাকতে হবে। কিন্তু এইসব করেও যখন হবে না, তখন আমরা যাব ওই যেটা বলছিলাম আগে, আইইউআই, তারপরে আইভিএফটি মানে টেস্ট টিউব বেবি, তারপরে তার থেকেও যদি বেশি কিছু করতে হয় তাহলে ওই ইক্সি, একটা ওভামে একটা স্পাম ইঞ্জেকশন দিয়ে তারপরে সেটা যখন ফর্ম হলো 5 দিনের মাথায়, আমাদের ভাষায় বলে ব্লাস্টোসিস্ট, সেইটাকে নিয়ে গিয়ে ইউট্রাসে দিয়ে দেওয়া হয়, তখন সেই প্রেগনেন্সিটা গ্রো করবে। তো এই এতগুলো প্রসিডিওরে যাবার আগে ওই বেসিকগুলো করে নিয়ে তারপর তুমি ট্রিটমেন্ট করে আগে দেখো, ধৈর্য ধরো, তোমারও ধৈর্যের দরকার, পেশেন্টের কাপলের ধৈর্যের দরকার। আমি এমন দেখেছি, এখানে বলতে কোনো লজ্জা নেই, কিছু নেই, কারণ আপনাদেরও জানা উচিত, নন কনজুমেশন অফ ম্যারেজ মানে ঠিক মতো স্বামী স্ত্রী মেলামেশাটাই হয়নি। রাইট। হ্যাঁ, 20 বছর বিয়ে হয়ে গেছে, 20 বছর বিয়ে হয়ে গেছে, বাচ্চা হচ্ছে না বলে আমার কাছে এসছে। আমি দেখছি একটা ফিঙ্গার দিয়ে এক্সামিন করতে পারছি না। আপনি আপনাদের তো মেলামেশাটাই হয়নি। বলুন আমরা যেটা আমরা ভাবতাম, আমরা না, ওটা হচ্ছে না ঠিক। একটা সামান্য ছোট্ট অপারেশন করে প্যাসেজটা বড় করে দিলেই তারপর ঠিক হয়ে যায়। তার হাজার হাজার প্রেগনেন্সি হয়েছে এটা করার পরে। আমি কত করেছি ফেন্টনস অপারেশন, প্যাসেজটা একটু বড় করে দাও, তাদের নর্মাল রিলেশনশিপ হবে, প্রেগনেন্সি হবে। তো তার জন্য ওরা বলে দেবে দুম করে যে হ্যাঁ এই টেস্ট টিউব বেবি করুন তাহলে হবে, আপনাদের তো আর কোনো আশা নেই। এটা তো মিথ্যা কথা। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ডাক্তার শুড বি ট্রান্সপারেন্ট অ্যান্ড পেশেন্ট শুড নো দ্য ফ্যাক্টস, যে কোথায় দাঁড়িয়ে আছি। কারণ প্রত্যেকটা খরচ সাপেক্ষ ট্রিটমেন্ট আজকাল ভীষণ তেমনি ব্যয় সাপেক্ষ, তেমনি ওষুধের দাম, সব জিনিসের দাম, তো এগুলো আমাদের একটু ভাবতে হবে না? এই মনটাই যদি চলে যায় তাহলে মুদির দোকান করা ভালো, বুঝতে পারছিস তো? না, আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট কথা বললে, ধৈর্য রাখতে হবে। ওই এক্ষুনি হচ্ছে না ঝাট করে তারা একটা প্রসিজিয়ারে চলে গেল। তুমি এইটা বোধহয় খুব ইম্পর্টেন্ট মেসেজ এই আলোচনাটা, যে ধৈর্য ধরতে কিন্তু হয় ফাইনালি কোথাও গিয়ে, তখন ডাক্তারবাবুই বলে দেবেন যে কখন কোনটার প্রয়োজন, তার উপর ভরসা রাখা। আর একটা সমস্যা, অনেকের প্রেগনেন্সি আসে কিন্তু খুব আর্লি স্টেজে মিসক্যারেজ হয়ে যায়, ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যেই মিসক্যারেজ হয়ে যায়। হোয়াট ইজ দ্য রিজন? There are thousands of reasons. আমাদের ভাষায় এটা আরপিএল, রেকারেন্ট প্রেগনেন্সি লস, দুটোর বেশি যদি হয় তাহলে তো একদম স্ট্যাম্পড অ্যাজ রেকারেন্ট প্রেগনেন্সি লস। অনেক কারণে হতে পারে। প্রথমেই দেখতে হয় যে ইউট্রাসটা নর্মাল কিনা। অ্যাবনর্মাল ইউট্রাস যদি হয়, তার মধ্যে যদি একটা সেপ্টাম থাকে, এইসব যদি থাকে, তাহলে তার কিন্তু বারবার অ্যাবর্শন হতে পারে। আমি এরকমও দেখেছি, আমার জীবনে করেওছি অনেকগুলো অপারেশন। হরিণের শিঙের মতো ইউট্রাস, দুটো দিকে এরকম, সেটা নয়, নর্মাল নয়, তাকে আমাদের ভাষায় বলে বাইকর্নুয়েট ইউট্রাস। আচ্ছা, ইউট্রাসের মাথাটা তো এরকম থাকার কথা, কিন্তু আমি তোকে যেমন দেখালাম এইরকম হরিণের শিঙের মতো। তো এইটাকে আমায় ঠিক করতে হবে। সেটা ইউট্রাসের মধ্যে টেলিস্কোপ দিয়েই অপারেশনটা করা হয়, আজকালকার দিনে এইসবগুলো করা যায়। তো এইটা করে যদি ওইটা ঠিক করে দেওয়া হয়, তখন তার প্রেগনেন্সিটা থাকবে, তাহলে তার ওই রকম প্রেগনেন্সি নষ্ট হতেই থাকবে। অতএব ডায়াগনোসিস কেন হচ্ছে বারবার নষ্ট হওয়াটা, সবসময় আমরা ডায়াগনোসিসে কারণ খুঁজে পাই না। যখন 3টে অ্যাবর্শন হয়েছে তখন কিন্তু ডেফিনেটলি আমরা বলি হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই ক্রোমোজোম অ্যানালিসিসটা করতে হবে। ক্রোমোজোম অ্যানালিসিস, স্টেরিওটাইপিং এ যদি কোনো গন্ডগোল থাকে তাতে কিন্তু এরকম বারবার নষ্ট হয়ে যেতে পারে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই করা দরকার, তাহলে কিন্তু যদি কিছু থাকে সেই অনুযায়ী মুভ করতে হবে। সত্যি কথা বলতে গেলে যদি গ্রস কোনো প্রবলেম থাকে ক্রোমোজোমে, তাহলে তো একজন কোনো পার্টনারকে চেঞ্জ করতে হবে, তা না হলে আবার অ্যাবর্শন হবে। থার্ডলি হচ্ছে প্রজেস্টেরন, মানে মেইন যে হরমোনটা সাস্টেন করে প্রেগনেন্সিকে, সেটা অনেক সময় কম থাকে। সেটা আমরা যে
সবসময় পরীক্ষা করেই যে দিই তা নয়, এমনি ওষুধটা দিয়ে দেওয়া হয়, কারণ পরীক্ষা করে আসতে সময়ও লাগে আর সেটাও খরচ সাপেক্ষ। তো দ্যাট ইজ ওয়ান থিং যেটা এই প্রেগনেন্সিটাকে ঠিকঠাক রাখা সাহায্য করে। এই হচ্ছে ব্যাপার। তো রেকারেন্ট প্রেগনেন্সি লসের অনেক কথা, সেই জন্য প্রথম কথা ইউটারাসটাকে দেখে নিতে হয়, তারপর হরমোনাল অ্যাসে। অনেকের ডায়াবেটিস থাকলে এটা হতে পারে, সেটা কন্ট্রোল করলেই হবে। একটা কথা বলে রাখি, প্রেগনেন্সিতে ডায়াবেটিস মানে ইনসুলিন। আপনাদের ধারণা আছে ইনসুলিন মানে জীবনভর ইনসুলিন নিতেই হবে, সেটা কিন্তু নয়। যখন বাচ্চা হয়ে যাবে তারপর আবার মুখে ওষুধ খাবেন। তো ইনসুলিন দিয়ে হয়তো তাকে ঠিক করে নিয়ে তারপর যদি প্রেগনেন্সির চেষ্টা করে, সেই প্রেগনেন্সি থাকবে। একটা থাইরয়েড, সেটা যদি প্রবলেম থাকে সেটাকে ঠিক করে নিতে হবে। তো মেডিকেল প্রবলেমসগুলো যদি ঠিক থাকে, হাইপার টেনশন, ব্লাড প্রেশার খুব বেশি, এইগুলোকে যদি কন্ট্রোল করে নিয়ে প্রেগনেন্সি চেষ্টা করে, সেই প্রেগনেন্সি থাকার চান্সটা অনেক বাড়ে। তাছাড়া যে ওষুধ বিষুধ দেওয়া সেটা তো আমরা দিই। আজকালকার দিনে খুব বেশি আমরা ইউজ করি ফলিক অ্যাসিড অ্যান্ড অ্যাসপিরিন। ওকে, এখন যেটা হয়েছে এটার সঙ্গে কানেক্টেড বলেই জিজ্ঞাসা করছি। একটা হচ্ছে এই বিকজ অফ মডার্ন ডে প্র্যাকটিস এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলের ব্যবহার ভয়ঙ্কর বেড়ে গেছে, যদিও সেটাতে এমার্জেন্সি কথাটা লেখা রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে তুমি আমাকে বলো, যাদের কোনো না কোনো একটি কারণে মেডিকেলি হোক বা অন্য কোনোভাবে অ্যাবর্ট যদি কেউ করায় নর্মাল ক্ষেত্রে, তাহলে কি ভবিষ্যতে তার প্রেগনেন্সির ক্ষেত্রে সমস্যা হতে পারে? এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ মানে হচ্ছে আনপ্রোটেক্টেড হয়েছে, 48 ঘন্টার মধ্যে তারা দুটো বড়ি খেয়ে নিচ্ছে। আমার তো নামগুলো মনে থাকে না, কারণ আমি জীবনে ওটা প্রেসক্রাইব করি না বলে। ওটা বিষ। দুটো ট্যাবলেটের মধ্যে 24 দিনের হরমোনটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেইটা খেয়ে তার ব্লিডিং হতে পারে, না হতে পারে, কিন্তু ব্লিডিং হচ্ছে আর ব্লিডিং থামছে না। সে তো সারা জীবনে এত দেখেছি, গালাগালিও দিয়েছি তাদের। কন্ট্রাসেপটিভ ইউজ করতে কি হয়? দিস ইজ নট কন্ট্রাসেপটিভ। আর সব থেকে খারাপ আমাদের দেশে হচ্ছে ওভার দ্য কাউন্টার এইসবগুলো কিনতে পাওয়া যায়। উই আর ভেরি মাচ এগেনস্ট ইট। তো এই হচ্ছে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ। সেকেন্ড যেটা বললি, যেটা মানে বাচ্চাটা খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কিংবা এমনই কন্ডিশন যাকে বার করে দিতে হবে, তাকে বলে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। নট নেসেসারিলি সঙ্গে সঙ্গে অপারেশন করতে হয়। ওই যে সো কল্ড লে পাবলিকের মধ্যে ওয়াশ কথাটা চলে, ওয়াশ, ইটস নট ওয়াশ, ডিএনসি, ওই ডাইলেটেশন করে সাকশন করে ওটা বার করে দেওয়া, সেটা বেশিরভাগ সময় দরকার হয় না, কারণ এখন মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সির ভালো ওষুধ আছে, যদি ঠিক সময়ে করা যায়। একটা বিয়ন্ড সার্টেন টাইম তখন আর কাজ করে না, কিন্তু এটা করা যায়। তো ন্যাচারালি আমি তো প্রথম কথা বলবো, হোয়াই নট টেক সাম কন্ট্রাসেপটিভ পিলস, কিংবা তুমি যদি পিল খেতে না চাও, ভয় লাগে, কন্ডোম ইউজ করো। কন্ডোম ইউজ না করার তো অনেক অ্যাডভান্টেজ আছে। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো হবে না, তোমার আজকের দিনে HIV হবে না। তো ন্যাচারালি এগুলো তো ভাবার দরকার, এগুলো তো ভীষণভাবে ভাবার দরকার, এবং তোমাদের এগুলো মেনে চলতে হবে। ওই একটা হয়ে গেল, আমি খেয়ে নিলাম, এই যে রোজই বকুনি দিচ্ছি এই চেম্বারে, মানে তুমি বলছো এগুলো অ্যাকচুয়ালি মেডিসিন নয়, রাবেশ, এগুলো মেডিসিন। এগুলো হরমোন লেভেলটা এত চট করে বাড়িয়ে দেয়, তারপরে যে বন্ধ করে দিল, ওই যে উইথড্রলটা হলো শরীরে, সেই সময় ওই কন্ট্রাকশন হয়ে ওটা বেরিয়ে যেতে পারে, নাও যেতে পারে। অফকোর্স কত পেশেন্টের করতে হয়েছে তারপরে ইভ্যাকুয়েশন, কত। আর তাছাড়া ওই যদি ব্লিডিংটা হলো, অর্ধেক বেরোলো, অর্ধেক রয়ে গেল, টুকটুক করে চলতে থাকলো। আর যদি কিছু না করো, যদি ইনফেকশন হয়, তো সে গেল। ভবিষ্যৎটা কোথায় যাবে? ভবিষ্যতে তার বাচ্চা হবে না। ভবিষ্যতে বাচ্চা হবে কি করে হবে? ইনফেকশন হলে তো টিউব দুটো বন্ধ হয়ে যাবে, গেল। ও মাই গড! এইটাও, এই জিনিসগুলো যদি না বোঝে লোকে, এই রকম রিস্কের মধ্যে দৌড়োয়, তাহলে আমার মতো বুড়ো যতই বলি, কে শুনছে কথা? আচ্ছা, ইউটেরাসে সিস্ট হওয়া মানেই কি তার প্রেগনেন্সি হওয়ার টার্মিনেশন? প্রথম কথা বলি, ইউটেরাসে সিস্ট হয় না। না, ইউটেরাসে যেটা হয় সেটা টিউমার, তাকে বলে ফাইব্রয়েড। সিস্ট ওভারিতে হয়। আমরা পলিসিস্টিক ওভারি নিয়ে কথা বলেছি। ইউটেরাসে যেটা হয় সেটা টিউমার, ফাইব্রয়েড ইউটেরাস, ইনোসেন্ট টিউমার, এগুলো থেকে ক্যান্সার ভ্যান্সার হয় না। কোথায় হয়েছে, কত বড় হয়েছে, তার উপর ডিপেন্ড করে সার্জারি লাগবে কিনা। মোস্ট অফ দি টাইম সার্জারি লাগে না।
এবং ইউটেরাসে যদি একটা টিউমার বসেও থাকে একটা দুটো, তাতে প্রেগনেন্সি হতেও কোনো অসুবিধা হয় না। নো, আমার জীবনে বহু প্রেগনেন্সি অ্যালাউ করেছি, এবং যখন সিজার করেছি তখন সে টিউমারও বার করে দিয়েছি। কিছু লোকে ভয় পান একসঙ্গে করতে, কিন্তু করা যায়, আমি করি তো এখনও, আজও, এই 3 দিন আগেও করেছি, ওগুলো কোনো ব্যাপার নয়। কিন্তু ফাইব্রয়েড হওয়া মানেই যে ঝাঁপিয়ে পড়ে অপারেশন করতে হবে, এটাও একটা গিমিক, এটাও একটা মিথ্যে কথা। ওকে, অসিমটমেটিক, যে ফাইব্রয়েডের সিমটম হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে না তার, তাকে অপারেশন করতে হবে না। ওকে, এখন বিকজ অফ কেরিয়ার চয়েসেস, স্ট্রেস, পার্সোনাল লাইফে টার্বিউলেন্স, এইসবের জন্য অনেক মানুষ অনেক পরের দিকে প্রেগনেন্ট হওয়ার সুযোগ পাচ্ছেন, লেট 30s, কখনো কখনো আর্লি 40s। এই সময় কি মহিলাদের প্রেগনেন্ট হওয়াটা মানে নিরাপদ? আজকালকার দিনে আমরা সব কিছু দেখে নিই, তবে তার আগে একটা কথা বলি, যারা এরকম প্ল্যান করবেন যে আমি এখন কেরিয়ার করব, আমার যখন 38-40 বছর বয়স হবে তখন আমি বাচ্চার চেষ্টা করব, আপনার এগটা ফ্রিজ করে রেখে দিন। ডিম্বাণুগুলো আমরা তো করে রাখছি, আমার ইনফার্টিলিটি ক্লিনিকে অঙ্কুরণে প্রিজার্ভেশন হয়, লিকুইড নাইট্রোজেনে সেটা রাখা থাকলো, 5 বছর বাদে সে বললো এইবার আমার এগটা দিয়ে প্রেগনেন্সি, এবার এগটাকে হাজব্যান্ডের সেমেন নিয়ে তার স্পার্মে ওই ফার্টিলাইজ করে এবার 5 দিনের মাথায় ইউট্রাসে বসিয়ে দাও, তার প্রেগনেন্সি হলো তার নিজের বাচ্চা। আরে বাহ, এটা দিস ইজ অ্যামেজিং। মানে তাহলে এটা যারা ক্যারিয়ারিস্ট তাদের ক্ষেত্রে করা উচিত। আমি অনেককে বলি, আমার ইয়েতে বলেছিলাম তো, সিনেমার লাইনে আচ্ছা, মনে হয় কে বলেছিলাম, দেখ বাচ্চা যদি হয় 30 বছর আগে, 30 পরে হলে আমার কাছে আর আসিস না। ও চিৎকার করে সবাইকে বলতে, এই বিডিদা বলেছে প্রেগনেন্সি দেরি করে হলে ওর কাছে আর যাওয়া যাবে না। আমি তো এই ইন্ডাস্ট্রিতেও বলেছি, সিনেমা ইন্ডাস্ট্রিতে গিয়ে যদি করতে চাও, আর তা না হলে তুমি তোমার এগটাকে রেখে দাও, তাহলে তোমার এগ থেকেই বাচ্চা হবে। কিন্তু পোস্ট 30s বা মানে কি হয় ঘটনা? রিস্ক ফ্যাক্টর ইজ মোর। অ্যাকচুয়ালি প্রেগনেন্সি হতে অসুবিধা হয় না, যাদের প্রেগনেন্সি হলো, এই যে বলি পরে যখন হবে তখন কি। প্রথম কথা আমরা আজকে দেখে নিই এই প্রেগনেন্সিটা নর্মাল। প্রথমে তো দেখা হলো যে প্রেগনেন্সিটা হ্যাঁ ঠিক জায়গায় বসেছে, ডেটের সঙ্গে মিলছে। তারপরে যেটা করা হয় 11 থেকে 13 সপ্তাহের মধ্যে, সেটাকে বলি ফিটাল স্ক্রিনিং। একটা আলট্রাসোনোগ্রাফি হবে, সেটাতে দেখা যাবে দু একটা জিনিস আছে, নেজাল বোন, নিউক্যাল থিকনেস, এইসবগুলো ঠিকঠাক আছে। ব্লাডটা করতে হয়, যার থেকে আমরা ওই ডাউন সিনড্রোম এগুলো সব এক্সক্লুড করে দিতে পারি। তো বয়স বেশি হলে এগুলো চান্স বাড়ে, তো এইটা। এবার থার্ড স্ক্রিনিং কি না, 18 থেকে 20 সপ্তাহের মধ্যে ওই সময় একটা আলট্রাসোনোগ্রাফি করা হয়, তাকে বলে অ্যানোমালি স্ক্যান। মানে প্রত্যেকটা অর্গানকে দেখা হয় বাচ্চাটার, প্রত্যেকটা অর্গান, আঙুলগুলো ঠিক আছে কিনা, সব এভরিথিং সব দেখে একটা ভালো সোনোলজিস্ট সব বলে দিতে পারবে এভরিথিং ইজ অল রাইট। কোথাও যদি কোনো সন্দেহ থাকে, এই ব্লাড রিপোর্ট যদি একটু গন্ডগোল থাকে, তখন কিন্তু আমাদের আরেকটু সাবধান হতে হয়। একটা বলে এনআইপিটি, একটা রক্ত পরীক্ষা, আর একটা হচ্ছে ইউট্রাস থেকে ওই ফ্লুইডটা নিয়ে পরীক্ষা করা, অ্যামনিওসেন্টেসিস। ওইটাতে যদি দেখা যায় নর্মাল, বাচ্চা নর্মাল, তো ব্লাডে একটুখানি এদিক ওদিক দেখিয়েছে, ডোন্ট ওয়ারি। লিখত বাচ্চার ঠিক এই জিনিসটা হয়েছিল, সেকেন্ড বেবিটা, তাকে দেখা গেল যে সব ঠিক আছে, একদম ফুটফুটে বাচ্চা, এখন একদম দুটো বড় হয়ে যাচ্ছে ছেলে। সে তো ভগবান, সবাই তোমার হাতে, সবাই আমার পেশেন্ট। ওহ বিডি তুমি ছিলে বলে, আর কি বিডি। আচ্ছা, এটা নিয়ে খুব দ্বন্দ্ব আছে, নর্মাল ডেলিভারি ভার্সেস সি সেকশন। এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। প্রথম কথা হচ্ছে যা নর্মাল হবে তার নর্মাল হওয়াই উচিত, নর্মাল হতে দেওয়া উচিত। কারণ আজ পর্যন্ত লোকের মনে অনেক ভুল ধারণা আছে যে সিজারিয়ানের সময় অনেক বেশি অক্সিজেন যে আয় বলে বাচ্চা ব্রেনটা অনেক ভালো হয়, সব বলে তো যে সিজারিয়ান বেবি ইন্টেলিজেন্ট হয়। ভাই রাবিশ, কোনো সায়েন্টিফিক প্রুফ নেই, রাবিশ। প্রথম কথা, এই রাবিশ বলার জন্যই আমার নাকি নিয়ে এলি নাকি, অথরিটি ছাড়া এটা কেউ বলতে পারে না। সত্যি কথাগুলো এমন জোর দিয়ে বলছি। সো ন্যাচুরালি আজও নর্মাল ডেলিভারি ইজ নাম্বার 1 চয়েস, রাইট? তো যদি যার হবে, জোরদার করে করা হয় না, ফরসেপগুলো উঠে গেছে, জোর করে 3 দিন ধরে লেবার পেন হচ্ছে, উঠে গেছে। তার থেকে সিজারিয়ান কেন হচ্ছে বেশি, কারণ এক হচ্ছে বয়সটা অনেক বেশি, বয়সে সবাই মা হচ্ছে,
আর যারা ইনফার্টিলিটি ট্রিটেড তাদের তো বয়সটা বেশি। অ্যাকচুয়ালি যদি মেডিকেল কিছু সমস্যা থাকে, ভেরি হাই রিস্ক প্রেগনেন্সি, এগুলোতে সব সিজার হয়। সিজারিয়ানটা এখন অনেক সেফ হয়ে গেছে, কারণ অ্যানেস্থেশিয়াটা অনেক সেফ হয়ে গেছে। ওই কোমরে একটা ইঞ্জেকশন দিয়ে করা হয়, স্পাইনাল অ্যানেস্থেশিয়া। তাতে নিয়েও একটা কথা আমি বলবো এক্ষুনি তোকে, যে ওইটা দিয়ে করলে বাচ্চা অনেক ভালো থাকে, বেরিয়েই কাঁধে সব ভালো থাকে। অনেকের ধারণা ওই যে ইঞ্জেকশনটা দিল না ডাক্তারবাবু, ওই থেকে যে কোমরে কি ব্যথা, আমি এই ব্যথা শুনে দিদি নাম্বার 1-এ গিয়ে বলেছিলাম যে সুচটা দিয়েছিল সেটা দেখেছিলেন, চোখে প্রায় দেখা যায় না, ব্যথাটা হলো কি করে? বাচ্চা হওয়ার পর উপর হয়ে শুয়েছিলেন, এক্সারসাইজ করেছিলেন, আপনার ডাক্তার কি বলেছিল এগুলো করতে? তাহলে আপনার কোমরে ব্যথা হতো না। ওদের একদম স্টাক ইন দ্য মাইন্ড, ওই যে ছুঁচটা ফটালো ওই জন্য আমার কোমরে ব্যথা, হুইচ ইজ নট ট্রু। এই যে বলে সিজারে করার জন্যই বেশ কিছু বছর পরে যে কোমরের ব্যথা, কোমরের প্রবলেম, বাজে কথা। তার মানে সেই রিহ্যাবটা সে প্রপারলি করেনি। এবং যে যতক্ষণ ব্রেস্ট ফিডিং করছে তার উচিত তো ক্যালসিয়াম খেয়ে যাওয়া, তার ক্যালসিয়াম তো হুড় করে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। এগুলো মেনে চললেই ভাই ঠিক থাকবে। আর ডাক্তারেরও উচিত দে শুড কাউন্সেল প্রপারলি। ডাক্তার যদি কথাই না বলে পেশেন্টের সঙ্গে, তাহলে তো হবে না। তাকে তো এই জিনিসগুলোই বুঝিয়ে ছাড়তে হবে যখন সে ছুটি পাচ্ছে। আচ্ছা, ব্রেস্ট ফিডিং কতদিন করানো উচিত বেসিক্যালি বাচ্চা? আমরা বলি আপ টু 2 years। আপ টু 2 years? 1.5 বছরের পর থেকে কমিয়ে দাও। কারণ আর তাছাড়া আজকালকার দিনে যেটা বলা হচ্ছে প্রথম 6 months ইফ পসিবল, বেশিরভাগ ক্ষেত্রেই পসিবল হয়, অ্যাবসলিউট ব্রেস্ট ফিডিং, মানে ব্রেস্ট ফিডিং ছাড়া আর কিছু করবে না। ওই ডিব্বের দুধ উঠে গেছে, আগে সব গ্ল্যাক্সো বেবি হতো, আর ওই দুলালের তালমিছরি নেই, উঠে গেছে, এসব খাওয়ানো বন্ধ, ডাক্তাররা মারবে গেলে। তো অনলি ব্রেস্ট ফিডিং, ব্রেস্ট ফিডিং, ব্রেস্ট ফিডিং অ্যান্ড ব্রেস্ট ফিডিং। সেটা একজন ওয়ার্কিং মাদার কি করে করাবে? সেই জন্যই আমাদের এখানে ক্রেশ নেই, আমাদের প্রবলেম। তাহলে সে বাড়িতে মিল্কটা স্টোরেজ করে রেখে দিয়ে আসবে ফ্রিজে, পরে গিয়ে খাইয়ে দেবে। আচ্ছা, ওয়ার্কিং মাদারদের তো করা যায় না তা না। আর যেখানে ক্রেশ আছে, আমাদের দেশের এই ভালো জিনিসগুলো তো খুব কম না। কটা ক্রেশ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে? নেই, একটা দুটো বড় ক্রেশ নেই। এবং সেটা তাহলে তুমি বলছো 2 বছর যখন করবে, মানে 6 মাস, প্রথম 6 মাস অ্যাবসলিউট ব্রেস্ট ফিডিং, তারপরে কমতে আরম্ভ করবে, ন্যাচারালি টপ ফিডিং লাগবে। 1 বছর হলে তো সলিড খেতে শুরুই করবে, ক্রমেই কমে যাবে। ম্যাক্সিমাম 2 বছর, তার বেশি খাওয়াতে কখনোই বলি না আমি, কারণ তখন ভীষণ রকম মায়ের শরীরের ওপর স্ট্রেস পড়ে। এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই যে গ্রামে 5 বছর অবধি খেয়ে যাচ্ছে, দিস ইজ নো গুড। কারণ বাচ্চাটার কোনো উপকারে লাগছে না, মায়ের ক্ষতি হচ্ছে। হ্যাঁ, মায়ের ক্ষতি হচ্ছে, মায়ের সিভিয়ারলি ক্ষতি আর হচ্ছে। বাচ্চাটার কোনো উপকার হচ্ছে না, ওইটুকু দুধ খেয়ে তার কিচ্ছু হচ্ছে না, কারণ সে বড় হয়ে যাচ্ছে, তার তখন তার রিকোয়ারমেন্টস অনেক বেশি। রাইট, 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 রাইট। আচ্ছা, সন্তানের জন্মের পর মায়ের মোটামুটি কতদিন পর স্বাভাবিক জীবন বা কর্মজীবনে ফিরে যাওয়াটা সেফ? না, কর্মজীবনে ফিরে যাওয়াটা সেফ ডিপেন্ড করে মায়ের পোস্ট অপারেটিভ হেলথটা কেমন আছে, ডেলিভারিটা নর্মাল হয়েছে না সিজারিয়ান হয়েছে। সিজারিয়ান হলেও আজকাল 1 মাসের মধ্যে সব বলা হয়। শুধু ডোন্ট লিফট, আমি অন্তত বলি, ডোন্ট লিফট এনিথিং হেভি। তাছাড়া তুমি খাও দাও, ঘুরে বেড়াও, কাজ করো, সব কিছু করো। আচ্ছা, অ্যাবসলিউটলি কোনো রেস্ট্রিকশন আজকাল আর করা হয় না। এইটুকু মেনে চলতে হবে এবং খাওয়া দাওয়াটা ঠিক মতো করতে হবে, দ্যাটস অল। আচ্ছা, তুমি আমাকে বলো যে তোমার জীবনের সবচেয়ে কঠিন সার্জারির গল্পটা বলো, সবচেয়ে ক্রিটিক্যাল। দীর্ঘ দিনে এটা তো বলাই মুশকিল, কারণ এত কঠিন অপারেশন এত করতে হয়েছে, যেটা তুমি নিজে খুব এক্সাইটেড হয়েছো, যেটা সাকসেসফুল হওয়ার পর। এক্সাইটেডের থেকেও বড় কথা হচ্ছে ঘেঁটে গেছি কতক্ষণ ধরে। ইউজুয়ালি একটা ইউট্রাস বার করার, মানে হিস্টেরেক্টমি কেস করার মোটামুটি সময় আমার লাগে 45 মিনিটস। একটা কেস এখনো মনে আছে, সেটা আমার ছেলেরই অপারেশনের কেস ছিল। বলো ড্যাডি এটা তোমার করতেই হবে। সেটা একটা এন্ডোমেট্রিওসিস বলি, যে নিয়ে কথা হয়নি আজকে, ভীষণ কমন ডিজিজ নাওয়াডেজে, জড়িয়ে পাকিয়ে থাকে ভেতরে। এন্ডোমেট্রিওসিস মানে হচ্ছে আজকাল দেখবেন যে অনেকের ভীষণ পিরিয়ডে ব্যথা হয় এবং এটা ডায়াগনোসিস করতেও দেরি হয়ে যায়। এন্ডোমেট্রিওসিস মানে ইউট্রাসের ভেতরের লাইনিংটাকে বলে এন্ডোমেট্রিয়াম। সে যখন বাইরে ডিপোজিট হয় বা ওভারির ওপরে পড়ে, যেমন বাইরে মেনস্ট্রুয়েশন হচ্ছে, ওখানেও একটু একটু ব্লাড হচ্ছে, তো ওভারিতে ওই যখন জমে জমে একটা সিস্ট তৈরি হয়।
আমাদের ভাষায় বলে এন্ডোমেট্রিওমা, আর লোকে বলে চকোলেট সিস্ট, কারণ ওটার কন্টেন্টটা চকোলেটের মতো দেখতে, আচ্ছা। একদম চকোলেট কালারের। এটা এখন খুব কমন হয়েছে। আর ডায়াগনোসিসটা আজকাল একটু তাড়াতাড়ি হচ্ছে। আগেকার দিনে অল ওভার দ্য ওয়ার্ল্ড সাংঘাতিক দেরি হতো ডায়াগনোসিস করতে, আর পেশেন্টরা ভয়ানক ভুগতো। তো এইরকম একটা কেস বহুদিন ধরে এইসব ট্রিটমেন্ট করার পরে ঠিক হয়েছে যে সব বাদ দিতে হবে, টোটাল রিমুভাল। ওই কেসটা করতে আমার 4 ঘন্টা লেগেছিল। ঠিক ক্যান্সার সার্জারি করতে যেরকম লাগে, ক্যান্সারের থেকেও শক্ত এগুলো, কারণ এত এডিশন হয়ে থাকে। সামনে ইউরিনারি ব্লাডার আছে, পাশে ইউরেটার আছে যেখান দিয়ে ইউরিনটা এসে পড়ে, পেছনে রেকটাম আছে। এই সমস্ত ভাইটাল স্ট্রাকচারগুলোকে বাঁচিয়ে অপারেশন করতে হবে। ইটস ভেরি ডিফিকাল্ট। আমার কোনো পেশেন্ট শুনলে তো তারা বলবে যে আমারটাও ভীষণ শক্ত ছিল, ডাক্তারবাবু এত বড় টিউমার বার করেছিলেন, আপনি আমার দেখিয়েছিলেন। তারা শুনলে তো নিশ্চয়ই বলবেন। জীবনে অনেক করতে হয়েছে, অনেক অনেক, কিন্তু দু একটা ওই রকম মনে ছাপ লেগে যায়। আর তেমনি আরেকটা জিনিস হয় যেটা মানুষকে বোঝানো খুব মুশকিল হয়, যে সিজারিয়ানের পরে হুড়মুড়িয়ে ব্লিডিং হচ্ছে, হুড়মুড়িয়ে ব্লিডিং। সেই ব্লিডিং থামাতে তখন দম বেরিয়ে যায়। খুব কুইক ডিসিশন অনেক সময় নিতে হয় যে ইউট্রাসটাই বাদ দিয়ে দিতে হবে পেশেন্টকে বাঁচানোর জন্যে। একটা বাচ্চা তো থাকলো, ভবিষ্যতে হবে না, কিন্তু তখন পেশেন্টকে বাঁচাবার জন্য এটা করতে হয়। সেও করতে হয়েছে বেশ কয়েকবার। সেটা তখন পেশেন্টকে তারপর কাউন্সেলিংটাও বিকামস ভেরি ইম্পর্ট্যান্ট। কাউন্সেলিং মানে তো আগে থেকে বলাই থাকে, আমি নাম না করে বলছি। একজনকে বলেছিলাম তার সেন্ট্রাল প্ল্যাসেন্টা প্রেভিয়া, মানে একদম মুখের কাছে প্ল্যাসেন্টাটা, তার উপরে বাচ্চা। আগে একটা সিজার হয়েছিল, আমার কাছে নয়, সে ভিআইপি, এবং তাকে বললাম যে তো সব বেলভিউতে হবে, যখন লোকজন থাকবে সেরকম সময় করা উচিত, তা মঙ্গলবার সকালে করব। না দাদা, বুধবার দিনটা ভালো, একটু করে দেবেন? হ্যাঁ ঠিক আছে। তা আমি তো মঙ্গলবার সন্ধ্যেবেলা বেহালায় চেম্বার করছি, অকস্মাৎ ফোন, ও তো সাংঘাতিক অবস্থা, এত ব্লিডিং হচ্ছে, ওকে ওটিতে নিয়ে যাচ্ছে। তো আমি বললাম দেখো, আমার গাড়িতে যদি যাই আমি গিয়ে পৌঁছতে পারবো না, তোমার গাড়িটা পাঠিয়ে দাও, যাতে ওই পিক করে লাল লাল জ্বলবে। ভিআইপি মানে সেও বেহালার ভিআইপি, এবার আস্তে আস্তে বোঝা যাবে। সেখান থেকে নিয়ে গিয়ে আমাকে ওখানে তুললো, সারা রাত্রি ধরে লড়ে গেলাম। 14 বোতল ব্লাড দিয়ে আমার হাতে তার মেয়েটি হলো, আগে ছেলে ছিল, একটি ছেলে একটি মেয়ে, এবং 14 বোতল ব্লাড দিয়ে তাকে বাঁচানো হয়েছে। সে এখন সাংসদ। সে সব জায়গায় গিয়ে বলে এই মানুষটার জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। তো এইসবের মধ্যে দিয়ে তখন যে কি অ্যাড্রিনালিন ফ্লো করে শরীরে, একজন ডাক্তারকে লাগিয়ে দিলাম তুমি শুধু ব্লাডটা দিয়ে যাও, আর আমি শুধু অপারেশনটা করে যাচ্ছি ঝড়ের মতো। ওই মুহূর্তে ওই ডিসিশন যদি দেরি হয় নিতে, পেশেন্ট উঠবে ডেড অ্যান্ড গন। এই জন্য এইসব জিনিসগুলো না লে পাবলিককে বোঝানো যায় না অনেক সময়। এই যে ভাঙচুর হয়, এইসব হয়, আর মিডিয়ার তো কাজ হচ্ছে ও একটা দিক দেখানো, ডাক্তারের কাছ থেকে জানতেও চায় না আসলে কি হয়েছিল। কিছু খারাপ জিনিস তো আছেই আমাদের, সেগুলোই চলে আসছে। কিন্তু এইগুলো হচ্ছে সচেতনতার অভাব। লোকে যত জানতে পারবে, অ্যাওয়ারনেস বাড়বে, তত এইগুলো, এই ভাঙচুর ইত্যাদি প্রভৃতি কমে যাবে। ঠিক ঠিক। আর ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে না, পেশেন্টের সঙ্গে ডাক্তারের ডিস্টেন্স। একটা সময় ছিল ডাক্তারবাবুকে ডাকতো পাকা দেখা হবে বলে, কোথায় গেল সেই দিনগুলো? আমাদের দোষ আছে অনেক ডাক্তারদের। সার্ভাইকাল ক্যান্সার দিন যত যাচ্ছে তত বাড়ছে। কি মানে এটা তো বোধহয় কি করলে সার্ভাইকাল ক্যান্সার হবে না কেউ বলতে পারে না। আছে। শোন এই সার্ভাইকাল ক্যান্সারের এখন ভ্যাকসিন বেরিয়ে গেছে। আসল সার্ভাইকাল ক্যান্সার অনেকগুলো অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস থাকলেও আসল হচ্ছে এইচপিভি ভাইরাস, হিউম্যান প্যাপিলো ভাইরাস, এইচপিভি। এইটার জন্যেই ক্যান্সার সার্ভিক্স হয়। এই এইচপিভি ভ্যাকসিন বেরিয়ে গেছে এখন। প্রত্যেকটা মেয়েকে আমরা স্কুলে কলেজে গিয়ে বলছি লোককে, গভর্নমেন্ট এখনো এটা দেয়নি বলে এটা একটু এক্সপেন্সিভ। আচ্ছা, 3টে নিতে হয়,
মানে যদি একদম ছোটোবেলায় নেওয়া হয় 12 বছর পরে তাহলে 2টো নিলে হয়, এখন একটা 6 মাস পরে একটা, তাহলে 3টে নিতে হবে, এখন একটা 2 মাস পরে একটা, 6 মাস পরে একটা। 3টে নিলে আর কোনো বুস্টার ডোজ নিতে হয় না, বাট ইট ক্যান প্রিভেন্ট সার্ভাইকাল ক্যান্সার। ভীষণভাবে এখন আমরা প্রোপাগেট করছি এটা, ভীষণভাবে। আমার চেম্বারেও রাখা আছে, সব এলেই বলি যেটা পারে নাও, যেটা কম দামি নাও, বেশি দামি নাও, কিন্তু নাও। আচ্ছা। কিন্তু আশা করছি আমরা সবসময় গভর্নমেন্ট লেভেলের সঙ্গে কথাও হয় যে কবে তারা এটা দেবে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ তো পয়সাটার দামটা কমছে না, কারণ যারা রিসার্চ মলিকুল বার করেছে অনেক দাম, 3,500 টাকা, আর যেটা 9টা স্ট্রেনের এগেনস্টে কাজ করে সেটা 10,000 টাকা। সো এক একটা আমাদের দেশের পক্ষে, গরিব মানুষ, আর তাছাড়া আমাদের তো গরিব মানুষের না দিতে পারলে, রুরাল জায়গায় না দিতে পারলে ইট ওয়ন্ট বি সাকসেসফুল। কটা চেম্বারে পেশেন্ট এলো তাদেরকে দিলে ঠিক কথা, তো হবে না, কারণ 2 factors are there, that socio-economic group and that কিভাবে তারা থাকে, জীবনযাপন করে কতটা, তাতে স্যানিটারি প্যাডও কিনতে পারে না। রাইট। সো এইগুলো ভাববার আছে আমাদের। কথা হয়, আমার ছেলে এখন অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট, সেও গিয়ে এই কদিন আগেই দিল্লিতে গিয়েছিল, বলে অনেক এনজিও এখন হেল্প করছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু ওটাতে সিন্ধুতে বিন্দু। মানে গভর্নমেন্টের মানে অংশগ্রহণ প্রয়োজনই, তা নইলে এত বড় দেশে নেশন ওয়াইড সম্ভব। সেটাই তো, 140 কোটি লোকের একটা পপুলেশনের কি কজন এমনিতে আমরা কটা দিতে পারবো? আমরাও টাকা তুলে বিওজিএস থেকে ডাক্তাররা একটা ফান্ড তৈরি করে হয়তো 50টা ভ্যাকসিন কিনলাম, 50 জনকে দিয়ে দিলাম, এইটুকু। 50 কি? আচ্ছা, ইউটেরাসে যদি ক্যান্সার হয় সেটা কি সম্পূর্ণরূপে কিওর করা সম্ভব? ডিপেন্ড করে কোন স্টেজে ধরা পড়েছে। ক্যান্সার ইউটেরাসের তো দুটো মেন, যেটা নিয়ে এক্ষুনি কথা বললাম, ইউটেরাসের মুখের ক্যান্সার, হুইচ ইজ মোর ডেঞ্জারাস দ্যান ইউটেরাসের বডির ক্যান্সার। আচ্ছা। মুখের ক্যান্সারটাতে আমরা এখন একদম 2 নম্বর। আমাদের 1 নম্বর ক্যান্সার হচ্ছে ব্রেস্ট, 2 নম্বর ক্যান্সার হচ্ছে ক্যান্সার সার্ভিক্স, মানে মুখের ক্যান্সারটা। তারই প্রিভেনশনের কথা বললাম এইটা। তার ট্রিটমেন্টটা যদি আর্লি ধরা পড়ে, হ্যাঁ তার ভালো ট্রিটমেন্ট আছে, সার্জারি অ্যান্ড রেডিয়েশন করলে খুব ভালো ট্রিটমেন্ট এবং অনেক দিন ভালো থাকে। লেট ডায়াগনোসিস হলে এই যে একটুখানি হোয়াইট ডিসচার্জ হচ্ছে, ও কিছু না, আমার ঠাকুমারও হতো, এইসবগুলো খুব সাংঘাতিক ভুল। একটু হোমিওপ্যাথিক দেখা আবার একটা ভুল। আর স্মিয়ার করেন আমাদের দেশে, ইউটেরাসের মুখ থেকে একটা সোয়াব নিয়ে টেস্ট করা, তাকে বলে সার্ভাইকাল স্মিয়ার, হুইচ ইজ ভেরি ইজিলি ডান, অত বেশি পয়সাও লাগে না, সেটা সবাইকে করা উচিত, সবাইয়ের। তো এইগুলো করলে আর্লি ডিটেকশন হতে পারে। আর্লি ডিটেকশন হলে ক্যান্সার ইজ কিউরেবল। আজকাল তো ওই স্লোগানটা চলে গেছে, ক্যান্সার হ্যাজ নো আনসার, ইজ ভেরি মাচ আনসার ইজ দেয়ার, সমস্ত ক্যান্সার সারানো যায়। দুটো সম্পূর্ণ আলাদা জিনিসকে, কিন্তু সেটা তো আমার এত বছরের মানে অভিজ্ঞতা, আর এই নিয়েই থাকা, সেই জন্যে হয়েছে, একদিনে তো হয় না। যেমন আজকালকার জুনিয়রদেরও বলি, তুমি মনে করো না একদিনে বিডি মুখার্জি হবে, অনেক চোখের জল পড়েছে, বহুত কষ্ট করতে হয়েছে, ঠিক সেই রকম অভিনয়টাও শিখতে হয়েছে। হ্যাঁ, এই অভিনয় শেখাটা কোথার থেকে শুরু? এইটা জন্ম থেকে এইটাই সবাই আঁতকে ওঠে এইটা শুনে, মানুষরা পাগল টাগল হয়নি তো না। আসলে আমার বাড়ি শিমুলিয়া গ্রাম, মুর্শিদাবাদ, সেখানে বাঁধানো স্টেজ আছে। মানে ওই আগের দিনে জমিদার বাড়ি যেরকম আমার ঠাকুরদাদা করেছিলেন, বাঁধানো স্টেজ। তাহলে তো আমি জন্ম থেকেই দেখছি আমার ঠাকুরদাদা, আমার বাবা, আমার পিসমা, আমার দিদিরা সবাই না অভিনয় করছে সেই স্টেজে, সেই দেখে আমি বড় হয়েছি। তারপরে আমি নিজেকে আরও কাল্টিভেট করেছি, বিভিন্ন গ্রুপ থিয়েটার করেছি, তারপরে তো কত মানুষের মানে মনীষীদের সংস্পর্শে এসেছি, সেগুলো বলবো, মজার মজার ঘটনা জীবনে কত ঘটেছে। কিন্তু সব জিনিস থেকে অনেক কিছু পাওয়া যায়, ডাক্তারি থেকেও যেমন অনেক কিছু পেয়েছি, মানুষের ভালোবাসা। এই পডকাস্ট দেখলেই কত লোকে কত কমেন্ট করবেন, হ্যাঁ, কিন্তু তোর সঙ্গে এতদিনের আলাপ সেটাই লোকে জানতো না। হ্যাঁ, ও সিরিয়াল করছে, এইবার সবাই বলতে আরম্ভ করে, আপনি আবার করছেন না কেন? এখন পেশেন্টরা এসে ঝগড়া করে, কি ভালো লাগতো আপনাকে, ঠিক মনে হতো আমাদের বাড়িতে কথা বলছেন, কেন ছেড়ে দিলেন? আমি না,
আমি আর যখন আনন্দ পাচ্ছিলাম না না তখন ছেড়ে দিলাম, এই আর কি। কেন বললাম জন্ম থেকে এই, তারপর তো ওই যা হয় ঠাকুমার একটা ব্যাচ ছিল, নাতি নাতনিরা বাচ্চারা করবে, এটা খুব মজার কিন্তু। আর বড়রা বাবাদের ওরা বড় বড় সব তখনকার দিনে মেবার প্রতন জয়দেব এইসব হচ্ছে না, শাহজাহান, সিরাজদৌল্লা, আর আমাদের হচ্ছে লক্ষণের শক্তিশাল। আচ্ছা, তা সেখানে আমি একটা বানর সেনা, হ্যাঁ, লাফাচ্ছি খুব স্টেজে। হঠাৎ আমার ভাগ্নে বললো, মামা তোমার লাইসটা খুলে গেছে। আমি হাতে ধরেই নাচছি। তো এই দিয়ে জীবন শুরু, অভিনয় এই দিয়ে শুরু। তারপর তো বহু জায়গায় মানে তুমি বললে তোমার সঙ্গে অনেক মনীষীদের, মানে অনেক স্টলওয়ার্ডদের ইন্টারাকশন হয়েছে, কার কার সঙ্গে ইন্টারাক্ট করার সৌভাগ্য হয়েছে? ইন্টারাক্ট তো অন্যভাবে হয়েছে, অদ্ভুতভাবে। অদ্ভুত একটা গল্প করি যে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে তখন কাজ করি, তখন সরোজগুপ্ত বেঁচে ছিলেন। তো ওখানে ন্যাচুরালি আমি যেখানে যাই নাটক করানোর ভার আমার, আমি ডিরেক্টর। তো সেখানে শ্রীমতী ভয়ঙ্করী করছি, আমি মিলন সেন, সেই ললিত লবঙ্গলতায়। এইবারে যখন শেষ হয়েছে বললেন দেখো কে দাঁড়িয়ে আছেন, উইংসে দাঁড়িয়ে আছেন ভানু বন্দ্যোপাধ্যায়। সত্যি আমি পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেছি, ধরেছেন হাতটা, বলছেন আমাকে এক আধটা সিন করা সহজ, থ্রু আউট মেনটেন করা বড় কঠিন। এইটুকু কথা, এই আশীর্বাদটুকু হলো, চলে গেল। 3 দিন পরে বুঝলি অপারেশন করছি, সরোজদা ডেকেছেন, বাসুদেব কী করছো? এই অপারেশনটা শেষ করলাম, একবার আমার ঘরে এসো। আবার কি করলাম রে বাবা, সুপারিনটেন্ডেন্ট ডাকছে কেন? তো গেলাম, যেতে দেখলাম একজন ছোট্টখাটো মানুষ বসে, সেই ভানুদা বললেন আপনার সঙ্গে দেখা করতে। রবি ঘোষ। হ্যাঁ, আমার গায়ে কাঁটা দিচ্ছে, আমার জীবনে এগুলো পাওয়া। রবি ঘোষ বললেন যে ভানুদা ওকে গিয়ে বলেছেন একবার ওই ডাক্তারকে দায়িত্বায় এসো, তুমি তো কদিন বাদে শ্রীমতী ভয়ঙ্করী স্টেজে নামাবা, একবার উনি আলাপ করতে এসছেন আমার সঙ্গে। এসব পরম পাওয়া, জানিস তো, এইসব মানে অবিশ্বাস্য, সাংঘাতিক পাওয়া জীবনে, সাংঘাতিক পাওয়া। আবার সিরিয়াল করার মজারও অনেক আছে। বেহালার চেম্বার থেকে যাচ্ছি মাঝিহাট ব্রিজের ওপরে, আমার ড্রাইভারটা, আমি তো ড্রাইভারের পাশে বসে, ওই বললো দাদাবাবু আপনাকে সার্জনটা দেখছে বারবার। আমি কাঁচটা না, ও আমার চোখটা পড়লো, আমি কাঁচটা নামালাম, দারুণ হচ্ছে স্যার, চালিয়ে যান, আমিও দেখি। তখন চলছে বোধ হয় একদিন প্রতিদিন এরকম একটা কিছু, দারুণ হচ্ছে স্যার, চালিয়ে যান। কোথায় ডাক্তারি আর কোথায় এটা, কিন্তু অদ্ভুত হয়। উডল্যান্ডসে ঢুকতে যাচ্ছি, দৌড়ে এসে দুজন লিফটম্যানকে বলেছে যে আরে ওনার কেউ ভর্তি আছে নাকি? क्या बोल रहा है, हम लोग का मशहूर डॉक्टर है गायनेकोलॉजिस्ट डॉक्टर BD मुखर्जी, पहचानता नहीं क्या? মজার ঘটনা। কিন্তু ভাই ওই যেটা বললাম, সবটাই ভালোবেসে করেছি, মন দিয়ে করেছি, তা নইলে লোকের মন তো পাওয়া যায় না। তুমি হঠাৎ একটা কিছু করে দিলে সেটা হয় না। এবং মিথ্যেটা দর্শক খুব ভালো বুঝতে পারে, এ নেই, হি ইজ নট প্রেজেন্ট ইন দ্য ক্যারেক্টার, সেটা ভীষণভাবে মনে হয়। সেটা যেরকম কোনোদিন তোমার ক্ষেত্রে মনে হয়নি। আর একটা হচ্ছে কলেজ জীবনে কি, বা তুমি যখন জুনিয়র ছিলে, মানে রেসিডেন্ট ডক্টর ছিলে, তখন কি খেলাধুলোর প্রতিও প্রবল আগ্রহ ছিল? ছিল, খুব। ক্রিকেট ফুটবল দুটোই তখন ছিল, চেহারাটাও ভালো ছিল তখন, একটু এত নড়বড়ে ছিলাম না, তো সবই খেলেছি কলেজ লাইফে। কারণ এইটা আমি কানেক্ট করতে পারলাম, সেটার কারণ হচ্ছে 2015-16 সালে আমরা একসঙ্গে একটা সিরিয়াল করতাম, সেই সিরিয়ালটার নাম ছিল গোয়েন্দা গিন্নি। সেই সিরিয়ালে এইটাও আমার একটা বিরল অভিজ্ঞতা, যেটা সম্ভবত কলকাতা শহরে খুব কম লোকের আছে। আমি ডক্টর BD মুখার্জির সঙ্গে টেবিল টেনিস খেলেছি। ঠিক, টেবিল টেনিস কি তোমরা কমন রুম টুমে খেলতে তখন? হ্যাঁ, আমাদের তো কমন রুমে টেবিল টেনিস থাকতোই, হাসপাতালে সব জায়গাতেই, এদেশে বিদেশে সব জায়গাতেই। মানে তুমি খেলাধুলায় ইন্টারেস্টেড, তুমি অভিনয়ের প্রতি ভীষণ প্যাশনেট, তুমি ডাক্তারিটা একসঙ্গে করেছো, তুমি বলে সুইচ অন সুইচ অফের মাধ্যমে, এটাও একটা শিক্ষণীয় বিষয়। সবই তো ঠিক চলছিল, তাহলে আজকাল আর টেলিভিশন নয় কেন? দু একটা অপ্রিয় কথা বেরোতে পারে, বেরোক, কি আছে, বেরোক। হ্যাঁ, এটা মনের কথা বলার জায়গা। মনের কথা। অ্যাকচুয়ালি প্রথমে তো আমাকে চন্দন বললো, চন্দন সেন, তো তুমি এখানে কি করো বলতো,
এখানে কেন আসো? আমাদের পেটের দায়ে আসতে হয়, তোমাদের সামনে নিজের দল আছে, থিয়েটার করো। আমি বললাম আমার তো থিয়েটারটাই ফার্স্ট লাভ, তাহলে এখানে আসো কেন? এই যে ওটাও কিন্তু নেশা। এই যে তখন দৌড়ে দৌড়ে একসঙ্গে দুর্গা করছি আর এখানে আকাশ নীল করছি, দুটো তুই জানিস রাস্তায় এপার ওপার করে দৌড়চ্ছি তখন। আর তখন রাত্রি 10টায় চেম্বার শেষ হয়েছে, ফিরছি, তখন বলছে একটা ক্লোজ দিয়ে যাবেন। এও তো করেছি জীবনে। এইগুলো করা যায়, কিন্তু এখন একটা সময় এলো যখন মনে হলো বড্ড একঘেয়ে হয়ে যাচ্ছে। কারণ আমি তো পয়সার জন্য অভিনয়টা করি না, আমার তো এইখানে কিছু পাওয়ার জন্য করি, অ্যাক্টিংটা তো ওইখান থেকে। তো সেইখানে যদি আর কিছু না পাই তাহলে আর করব কেন? আর তাছাড়া অসম্ভব এখনকার দিনে ওয়েস্টেজ অফ টাইম। সকালবেলা ভরে দিল, তারপর তোমার কাছে স্ক্রিপ্টটাই এলো 3:30 4টের সময়। ইটস অফুল। আর তখন আমি যখন করতাম তখন তো টাইমের মা বাপ ছিল না। এখন শুনেছি অনেকটা রেস্ট্রিক্টেড, এখন 14 ঘন্টা। হ্যাঁ, ও তো হই হই করে চলতো একদম। আর বিয়েবাড়ির সিন পড়লে তো পরপর 3টে নাইট চললো। হয়তো এইসব ঘটনার মধ্যে দিয়ে গেছি। তো আর একটা ঘটনা ঘটলো, বাংলাদেশ গেছি, এটা ডাক্তারি কনফারেন্সের জন্যে। বসুন্ধরা ওদের বিরাট একটা মল আছে ঢাকায়, সেখানে গেছি। সেখানে তো ক্রমেই দেখলাম 2-4 জন করে মহিলা জোগাড় হচ্ছেন, যে দাদা আপনারই কি ভালো লাগে। ওরা কিন্তু ওই এটাকে বলে সিরিয়াল টিরিয়াল বলে না, বই। না, নাটক। আপনি তো নাটক করেন। হ্যাঁ, এই বাসা মায়াটার খুব শখ, আপনার সাথে একটা ছবি। হ্যাঁ, ওই একটা ছবি করতে গিয়ে না 30 জন 40 জন মহিলার জুটে গেছে। অন্য ডাক্তারগুলো পাশে সরে গেল, বললো তুমি কথা বলো, আমাদের এখানে কোনো রোল নেই। এইবার হঠাৎ কথা বলতে বলতে একজন মহিলা বললেন, কি ভালো লাগে, আমারও খুব ভালো লাগছে শুনতে। হঠাৎ একজন বললেন, আচ্ছা দাদা একটা কথা জিগাই। জিগাও। আমি ওদের দেশে গেলে না ওদের ভাষায় কথা বলে খুব খুশি হয়। যদিও একদম কট্টর পশ্চিমবঙ্গের লোক, ঘটি বাংলা, একদম ঘটি। তা বলছে, আপনাকে দেশে কি এখন এইটাই চলতেছে নাকি, একটা বউ আর তারপর 3-4টে এদিক ওদিক ওইটা? না 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 না, একদম নয়। এইগুলো ওরা দেখায়, ওগুলো সিনেমা, ওটা আমাদের সমাজ নয়। এটা কিন্তু আমি এসেই লীনা গঙ্গোপাধ্যায়কে বলেছিলাম যে এই মেসেজগুলো আমাদের বাইরে যাচ্ছে, হুইচ ইজ নট গুড অ্যাট অল। তো সেইগুলো আমাদের একটু সামলে, কিন্তু কিচ্ছু করার নেই। এখনকার সিনেমা, আমাদের এখনকার সিরিয়ালগুলো সবই এই হয় ভায়োলেন্স, তা নইলে ওরকম বেশি সেক্স দেখাতে পারে না, একটু সুসুরি, এটা কোনো গল্প নেই, মানে কিছু যে ধরে রাখবে আমার মতো মানুষ অ্যাটলিস্ট। আমি তো সবসময় মনে করতাম, সৌরভ জানিস তো, যে সাহিত্যের সেরা সময় ওয়াজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট স্লট ইন দ্য হিস্ট্রি অফ টেলিভিশন। আকাশ আটে হতো বলে কম লোকে দেখতো, কিন্তু করে যে কী আনন্দ পেয়েছি জীবনে এই সাহিত্যের সেরা সময়। ওই রকম সাহিত্য থাকতে যে যা পাচ্ছে আর লিখছে, আর কে এলো আর কে এলো না সেই অনুযায়ী তৈরি হয়ে যাচ্ছে চরিত্র, এইগুলো দেখে না একদম সরে এলাম একদম। আমরা কিন্তু ঠিকভাবে যদি চলতে পারতাম তাহলে আমার মনে হতো এটা অন্যরকম একটা লেভেলে উঠত। সেটা একটা কারণ হচ্ছে যে ছেড়ে দেওয়ার। জিজ্ঞেস করলি বলে সবটা বললাম। এবার যেটা তোমার থেকে জানা প্রয়োজন সেটা হচ্ছে যে ওয়েব সিরিজও তো তুমি 2-1টা করেছো। করেছি। তো সেই ওয়েব সিরিজে কাজের অভিজ্ঞতা কেমন হলো? ওর অভিজ্ঞতাটা ভালো। ওটিটি প্ল্যাটফর্মে যেগুলো হয়, মানে একদম ক্রিস্প ওয়ার্ক হয়, তো 5 দিন 7 দিন যা হোক, একদম বাঁধা থাকে, তার মধ্যে একটা গল্প শেষ হয়। এবং টেকগুলো হয় অনেক সিনেম্যাটিক, মানে বন্ধ দরজায় এই ক্যামেরাটা বসে থাকলো, এখানে একটা মুখ ওখানে একটা মুখ, এই জিনিসটা নয়। সো মোর সিনেম্যাটিক, দে অ্যাকচুয়ালি থিঙ্ক অ্যাবাউট ইট। হয়তো কিছুটা আউটডোরও মেশালো, ঘরের মধ্যে হলো, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে নেওয়া। এই জিনিসগুলো দেখে ওটা করতে, যদি ডিরেক্টর ভালো হয়, করতে ভালোই লেগেছে। কয়েকটাই করেছি, হইচইতে কয়েকটা করেছি, তো খারাপ লাগেনি। ওই জিনিসটা যদি এখনও কেউ বলে নিশ্চয়ই করবো, কারণ অল্প দিনের মধ্যে করা যায় বলে, সেই জন্যে। আর সাহিত্যের সেরা সময়টা এখন আর ওরা করে না ইয়েতে। আর তাছাড়া এইখানে ওটিটি প্ল্যাটফর্ম যতগুলো এসছে তার মধ্যে হইচইটাই চলছে বেশি, তবে অন্যরাও করছে কাজ। তো যদি ডাকে যাব,
আমার সঙ্গে তো কারোর আলাপ নেই যে আর গিয়ে বলবো একটা কাজ দাও। কি কথা এটা! এবার এটা যেমন তোমার পারফরমেন্সের কথা বললাম, এর বাইরে তুমি কি ওটিটি দেখো? প্রচুর ওটিটি প্ল্যাটফর্মস হয়েছে। কিছু দেখি নিশ্চয়ই, আচ্ছা। কিছু নিশ্চয়ই দেখি। হুম কয়েকটা ইয়েটা কি বলে তোর হিন্দি যেগুলো আসছে তুরন্ত, হুম জলসাঘর দেখার আগে দেখেছিলাম। হুম। হ্যাঁ, ওটা দুর্দান্ত। তোমার কি মনে হয় যে ওটিটি আগামী দিনে এন্টারটেনমেন্টের ভবিষ্যৎ কম্পেয়ার টু সিনেমা অ্যান্ড টেলিভিশন? I should think so because younger generation হুম হলে গিয়ে ছবি দেখে না, হলে গিয়ে ছবি দেখে না। হুম হলেতে এত ভিড় হচ্ছে সেটার মধ্যেও তো অনেক গিমিক থাকে, অ্যাকচুয়ালি নিজেরা কিনে সব দেখানো হয়। সেই ঘটনাগুলো আমি জানি হুম এবং যেই জন্য এখন প্রিমিয়ার শোতে লোক জোটাবার জন্য সবাইকে বলে প্লিজ এসো, প্লিজ এসো। আগে যেমন হুড়োহুড়ি করতে হতো যে ঢুকতে পারবো কি না, দিনগুলো সব পাল্টে যাচ্ছে। হুম তো ন্যাচুরালি এখন সবাই এইটা কিংবা বাড়িতে গিয়ে একটা স্মার্টফোনে লাগিয়ে দিল রাত্রিবেলা, এখন তো স্মার্ট টিভিও হয়ে গেছে। ওই স্মার্ট টিভিতে লাগিয়ে দিয়ে হুম রাত্রিবেলা শীর্ষ দেখতে আরম্ভ করলো। এই জিনিসটা কিন্তু ট্রেন্ডটা আসছে খুব বেশি করে, হুম যে জন্যে তো এত ওটিটিতে এত ইয়ে করে হুম, পয়সা করে হুম, ঢেলে ভীষণ লোকে তৈরি করছে। প্রভূত মানে প্রভূত ধারণার পয়সা বাইরে। করি, হ্যাঁ পয়সা করে সিনেমার দিয়ে তৈরি করছে সিনেমা। সিনেমার চেয়ে বেশি খরচ করে ওটিটিতে তৈরি হচ্ছে, কারণ কোথাও গিয়ে বোধহয় মানুষের চাহিদা, দর্শকের চাহিদা, সাপ্লাই তো ডিমান্ড অনুযায়ীই হয়। আমাদের একটা খুব অভ্যেস বলতে পারো, ভালো অভ্যেস খারাপ অভ্যেস যাই বলো, সেটা হচ্ছে যে আমরা বিঞ্জ ওয়াচ করে ফেলি একটা না। তুমি বিঞ্জ ওয়াচ করেছো কখনো কোনো সিরিজ? না 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 না, একটানা দেখলে ওটা একটানা 5-6 ঘন্টা কোনো দিন দেখো? নো। ইজ ইট আ গুড হ্যাবিট বিঞ্জ ওয়াচিং? হয়তো গল্পটা ইয়েটা লিঙ্কটা মনে রাখতে ভালো, কিন্তু একটানা অতক্ষণ দেখাটা আই ডোন্ট থিঙ্ক ইজ গুড, নিদার ইজ গুড ফর হেলথ। ওকে, হুম তোমার চোখ এবং ব্রেন দুটোর জন্যেই। হুম সো সবসময় এটা তো গ্যাপ দিতে বলে। সো ওই অনেকেই এটা করে, কেড়ে শুলো তোর জানিস তো 4টে অবধি দেখলাম, হুম 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 যেন একটা বিরাট কিছু করে ফেলেছে। হুম আমার মনে হয় না সেটা খুব ভালো, কারণ পরের দিন আবার দেখো তোমার তো মনে থাকবে। আর তোমার যদি এটুকুই মনে না থাকে তুমি দেখো না, তোমার ব্রেনটা গেছে। ঘুমোতে চলে যাও কটায় সাধারণত? 11টার মধ্যে 11টার মধ্যে? আরে বাবা, ও তো তোমার তো সকালের দিকেই বোধহয় অপারেশন, সব একদম সকালে। সকালবেলা। আমি 6 ঘন্টা ঘুমানোর লোক, মানে সারা জীবন প্রায় 6 ঘন্টা ঘুমিয়েছি। মানে 11টা টু 5টা এরকম, হ্যাঁ ওই রকম, একটু হাত পা ছড়া। হ্যাঁ তারপরে তো অপারেশন শুরু, তুই জানিস অপারেশনগুলো আগে তো করতে হতো, সকালবেলা করতেই হবে, তাহলে আমি শুটিংয়ে যাবো কী করে। হুম হুম আর সবাই তো আর অনিন্দ ব্যানার্জি নয়, ঠিক আছে তুমি এটা করে আর একটু দেরিতে করে এসো। হ্যাঁ তো বেশিরভাগ লোক তো নিয়ে গিয়ে বসিয়ে রাখালো, ইউ নো দ্যাট ভেরি ওয়েল। তো সেই জন্যেই তখন ওটা করতেই হতো আমাকে, এবং সেই অভ্যেসটাই রয়ে গেছে। আর ভোরবেলা অপারেশন করে ভালো লাগে, সকালবেলা ফার্স্ট একদম ফ্রেশ মাইন্ডে চান টান করে তুমি গেলে, প্রথমে ঢুকলে ফুল কনসেন্ট্রেশন অ্যান্ড ইউ ডু গুড সার্জারি। ওটা তো ছবি আঁকার মতো না, সার্জারি এরকম করে দিয়ে একটু করলাম হাতটা, সত্যি তাই রে, তুলির মতো। তো তোমার ছবি এমন সার্জারি হবে, জুনিয়ররা হাঁ করে দেখবে। একটা সেলাই এই কদিন, খুব ভালো, এই কদিন আগে মেয়ের অপারেশন করলাম আমাদের, হ্যাঁ হ্যাঁ মানে তাই? হ্যাঁ 7 বছর আমেরিকা থেকে এসছে, এত বড় একখানা টিউমার ইউট্রাসে, সেইটা বার করে দিলাম। তো ইউট্রাসের মধ্যে রাখা, অপারেশন হলো। ও আমার ফোন করে বলেছে এই জন্য তোমাকে এখনও লোকে এত চায় জানো, ডাক্তার পর্যন্ত দেখা যাচ্ছে না। আমার পেটেও নেই, তোমার মেয়ের পেটেও নেই, ওর হিস্ট্রেক্টমি করেছিলাম। ও তো আচ্ছা। এইগুলোও আবার পাওয়া, যেমন অভিনয় জগৎ থেকে পাওয়া, এইগুলোও আবার লাভ ইট। এবং এটা আমাদের মধ্যে আলোচনা ছিল, তুমি বোধহয় দিনের সবচেয়ে কমপ্লিকেটেড অপারেশনটা সবার ফার্স্ট করো। ইউজুয়ালি আমি তাই রাখি, ওই যে বললাম ঠান্ডা মাথায় করতে। আর আর এখন কি হয়েছে, এখন তো কমপ্লিকেটেড মানে ডিফিকাল্ট কেসই আসে এই বয়সে, আর চারিদিকে ঘুরে ঘাড়ে। আর সিজার করো একদম লাস্টে অপারেশন? সিজার এখন আর করি না, ও এখন করো? সব ছেলের কাছে পাঠিয়ে দিয়েছি। ও বাসব মুখার্জি, সেও গাইনোকোলজিস্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেক্সট জেনারেশন। তোমার তো বৌমাও বোধহয় চোখের ডাক্তার, চোখের ডাক্তার। সংঘ নেত্রালয়ে। আর কাকিমা?
কাকিমাকে অজ্ঞান করে আমি কাটি। মানে একটা বাড়িতে 4 ডাক্তার, আরে সবাই ক্যা বলেছিল বাত। বউটা যে যদি বাচ্চার ডাক্তার হতো একটা পয়সা বাইরে যেত না। আমরা একটা সময় তোমার থেকে গল্প শুনেছি, তোমার শুরু থেকে শেষ অবধি একটা সিজার করতে কতক্ষণ সময় লাগতো মোটামুটি? আমি ইউজুয়ালি 12 মিনিট। 12 মিনিট। আর দিনে ম্যাক্সিমাম কটা সিজার করেছো একদিনে? ম্যাক্সিমাম যেটা আমার মানে রেকর্ড হয়ে আছে ইয়েতে ক্যালকাটা হসপিটালে 10টা, 10 একটা দিনে। বেশ। আমি এমনি পেট কাটা অপারেশন মানে ল্যাপারটমি এইটা ওটা সেটা করছি, এরকম মিলিয়েও 10-12টা অপারেশন তো প্রায় করতে হতো। হ্যাঁ, তখন ওইটা করে নিয়ে 2টোর সময় আমি অফ, ওই জন্য সকাল থেকে শুরু করে একটানা অপারেশন পাটাপাট হয়ে গেল, দিয়ে চলো এবার শুটিং করি। তারপর মোটামুটি ফিরে গিয়ে চেম্বার। তারপর চেম্বার, কিংবা চেম্বার অনেক সময় অফ হতো, ছাড়তে হয়েছে অনেক। হ্যাঁ, আমার এটা আমার মজার একটা মনে আমি পড়ে, বুঝতে পেরেছি কোনটায় যাবে। এইবারে ক্যালকাটা হসপিটালের সার্জেন্স রুমে বসে আছি, তখন আমি এইভাবে বেরোতে হবে, এই বিডি চললো এবারে, এইবার রং মেখে এইসব করবে। আচ্ছা বিডি একটা প্রশ্ন করি, 3-4 জন ডাক্তার, বিডি একটা প্রশ্ন করি, আমি কি বললো, এই যে লসটা হচ্ছে এটা ওরা কম্পেনসেট করে দেয়? মানে বাংলা সিনেমায় নিজেরাই খেতে পায় না, আমাকে কম্পেনসেট কি করবে? এটা আমরা জানি, এটা আলোচনার মধ্যে হতো যে এত একদিনের হাফ বেলা চেম্বার করলে যে টাকা পায় সেটা আমাদের এখনকার টাকার সমান নয়, তার চেয়ে কম, তবু সেটা ছেড়ে। অপা বলেছিল না, অপরাজিতা আড্ড, হ্যাঁ, আমি ঢুকলাম, হ্যাঁ করে যেমন হাসে, হ্যাঁ করে হাসলে, এই যে এলো 3,000 টাকা রোজগার করার জন্য 30,000 টাকা ছেড়ে দিয়ে চলে এলো। মানে এইটাই প্যাশন। কিন্তু সবাই আমার সঙ্গে মিশতেও বড় ভালো, সেই ইয়েটা নেই যে ওই যে ডিস্টেন্সটা, ওরে বাবা ওর সঙ্গে কথা বলা যাবে না, সেটা তো তোমার জন্যই, মানে অনেকটাই তোমার জন্য। কিন্তু আমার মনে হয় যে আমরা একদঙ্গল জুনিয়র তখন, আমি, গোগল, সাহানা, নয়না, আমাদের সবার কাছে মানে এক সপ্তাহের মধ্যে তুমি প্রিয় বিডি কাকু হয়ে গেলে। তুমি তো সেটা মানে সেই জন্য মেশাও যায় অনেক সহজে, এত আনন্দে কাজও করা যায়। সেই সম্পর্কটা ভাবো, আমি তোমাকে চিনি, আমাদের দুজনের সেই অর্থে সম্পর্ক দেখতে গেলে 17 বছরের সম্পর্ক, 17 ইয়ার্স। এত সহজে তাই তোমাকে ফোন করে ফেলা যায় মাঝখানের দীর্ঘ, আমিও প্রচণ্ড ব্যস্ত, তুমিও প্রচণ্ড ব্যস্ত, কিন্তু ওই প্রথম সিরিয়ালে যেহেতু চিনেছি, ফলে তখনও তো সিরিয়াল হয়নি, এ তো মানে সেকেন্ড হোমের মতোই। এবং আমাদের সত্যি সত্যি তো সেকেন্ড হোম দীর্ঘদিন পর্যন্ত ছিল। দিনে যখন আমরা 20 ঘন্টা 22 ঘন্টা শুটিং করি, বাড়িতে তো যাই 2 ঘন্টার জন্য। আর তারপর শেষ হওয়ার দিনে কি কষ্ট হতো, কি মন খারাপ হতো, কত মেয়ে কেঁদে ফেলেছে। আমরাও কেঁদেছি, কি কষ্ট একটা সিরিয়াল, মানে না আমাকে জড়িয়ে ধরে কাঁদছে, ভাবি চমৎকার দিন, চমৎকার দিন। গ্রেট। একেবারে শেষ অংশ, টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে আমার জানাশোনা অন্তত 20-22 জনকে আমি বলতে শুনেছি, তাদের সমস্যায় যারা যারা বিডি মুখার্জির কাছে গেছেন, ব্যস্ত শিডিউল থেকে অ্যাপয়েন্টমেন্ট তো পেয়েইছেন, তার সঙ্গে কারোর কাছ থেকে তিনি ফি নেননি আজ অবধি। সো এবং এর আগে গোটা এপিসোড জুড়ে কথাবার্তাতেই বোঝা গেছে যে প্যাশনটা কোথাও বোধহয় এই মানুষটাকে টাকা পয়সার চেয়ে অনেক বেশি ড্রাইভ করে, এবং সেটা আমরা সকলে জানি, আজকে আপনারাও সকলে জানলেন। আমার শেষ করার ইচ্ছেটা যে প্রশ্নটা দিয়ে, সেটা দিয়ে করলে আপনাদের একটু মনে খুঁতখুঁতিন থেকে যেতে পারে, তাহলে আগে আপনাদের যে প্রশ্নটা প্রয়োজন সেটা করে নিন, তারপর আমার প্রশ্নটা দিয়ে আমরা শেষ করব। একটা হচ্ছে যে স্বাভাবিক যে প্রশ্নটা দর্শকদের থাকবে, কিভাবে ওই মানে কি বলবো, আমাদের জীবনটাকে কীরকম কী কী উপদেশ মেনে চললে আমার একটা স্বাভাবিক বাচ্চা হবে, স্বাভাবিক জীবন থাকবে। এই যে ধরো PCOS এর ব্যাপারে তুমি বলে দিয়েছো, কি কি জিনিস আমরা করব যাতে আমরা সুস্থভাবে সুন্দরভাবে দীর্ঘদিন থাকতে পারি। সুস্থভাবে সুন্দরভাবে থাকার প্রথম কাজ হচ্ছে মন। মনটা যদি ঠিক থাকে, সুস্থ থাকে, তবেই সুস্থভাবে থাকা যায়। এই যে চারিদিকে দেখছেন হানাহানি, কাটাকাটি, আর ভয়ানক ঈর্ষাপরায়ণ মানুষ, কেন? কোনো তো দরকার নেই পরচর্চা, পরনিন্দা করবার। আপনি যদি নিজের মনে মনে করেন আমি তো বেশ আছি,
আপনি বেশ আছেন। এটি হচ্ছে আসল কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে কতটুকু চাই, চাওয়ার কোনো শেষ নেই। ঠাকুর বলেছিলেন না, ওরে কলসিতে যতটুকু ধরবে ততটুকুই তো পাবি, বাকি তো সব উপচে পড়ে যাবে রে, তো সব উপচে পড়ে যাবে। খাবার কথা যা বললাম, একটু এক্সারসাইজ, মনটাকে ঠিক রাখা, যে কাজটা করছেন আমি প্রথম অংশেই বলেছি ভালোবেসে করুন। আমি দুটো প্রফেশন বলে ফেললাম, আমার অভিনয়টাও তাই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। সবাই আমায় জিজ্ঞেস করে দুটোতেই এরকম করে উঠলেন কী করে, ভালোবেসে। আর সিনসিয়ারিটির কোনো অভাব হলে কোনো কাজ ভালো করে হবে না। আর আমাদের দেশে সেটা সব থেকে খারাপ, সেটা হচ্ছে ডিসিপ্লিনের খুব অভাব। আমাদের সেটা প্রথম শিখতে হবে। আমাদের একদম চলে গেছে সেটা, ডিসিপ্লিনের বড় অভাব। এখন যখন রিহার্সালও রাখি, ধরুন 6:30 সবাইকে আসতে বললাম, কেউ 7টায়, কেউ 7:30, ও তো ভিডিও কিছু বলবে না, আর খেয়ে দিয়ে এসে গল্প করে আর নিজের ফোনটা নিয়ে ফুচু করছে, এটাতে আমার অ্যালার্জি আছে। তা এই জিনিসগুলো যদি ছাড়া যায় তাহলে ভালো। ইয়াং জেনারেশনকে বলবো, রাত্রির বেলা 3টে অবধি এই ফোনটা নিয়ে দেখে তারপরে এইখানে রেখে দিয়ে শুয়ে পড়ো না, ক্রমেই ব্রেনটা খারাপ হয়ে যাবে। এটা নিয়ে অনেক কাজ হচ্ছে আমেরিকাতে, বহু কাজ হচ্ছে। সো এই সামান্য জিনিসগুলো যদি মেনে চলি, আগেকার দিনে মানুষ এত ভালো ছিল কেন? তার একটা কারণ ছিল একান্নবর্তী পরিবার। আমি অন্তর থেকে বিশ্বাস করি সেটা। এখন হয়ে গেছে আপনি আর কবনি, দুজনেই বাজারে চলে যায়, কাজে চলে যায়, কাজে। বাচ্চাটা অনেক সময় একটা কাজের লোকের কাছে মানুষ হয়, কারণ আমাদের দেশে পড়লাম ছোটোবেলা থেকে ভালো ক্রেশ নেই, একটুখানি আরম্ভ করলে তখন না হয় ভালো স্কুলে গেল, কিন্তু ভালো স্কুলে পড়াবার ক্ষমতা কতজনের আছে? দেশটা তো অনেক বড়। তো সেইভাবে ভাবতে গেলে শুধু খুব স্বার্থপরায়ণ নিজের কথাটুকু না ভেবে যদি একটু সকলের কথা ভাবা যায়, যদি আপনার সামর্থ্য থাকে, বাচ্চাকে পড়াবার সাহায্য করুন না। আমি সারা জীবন করে এসেছি। একটা আছে, এনজিও তো আছেই আমার দুটো, কিন্তু আমি নিজে একটা সাহায্য করি। একটা অনাথ আশ্রম আছে, আচ্ছা, বাদুর কাছে, আমার যেখানে বাগানবাড়ি যেখানে গিয়েছিল তোরা, সেখানে। সেইখানের বাচ্চাগুলো বোধহয় তাদের মানে ওই জামা কাপড় করা টানা বছরে একবার করে, আর 25শে ডিসেম্বর তারা আমার ওই বাদুর বাগান বাড়িতে আসে। ও দ্যাটস লাভলি। অল অফ দেম, 90 জন। যখন কোভিড হয়েছিল, এইটা বলার মতো জানিস, যখন কোভিড হয়েছিল, ওনার যে মাধববাবু, যিনি আর কি যিনি তৈরি করেছেন, হচ্ছে দাদু আমরা এবারে মামার বাড়ি যাব না, আমার ওইটা মামার বাড়ি। এইগুলো বুক ভরে যায় জানিস তো। এগুলো নিয়ে থাকুন, মন ভালো থাকবে, চাঙ্গা থাকবেন, সুস্থ থাকবেন। একেবারে লাস্ট কোয়েশ্চেন, আজ অবধি যত অভিনয় করেছো তার মধ্যে নিজের কোন পারফরমেন্সটা সবচেয়ে পছন্দের আর প্রিয় ডিরেক্টর? না, আমি সিনেমা যদি বলি তো ন্যাচুরালি দুটো। একটা হচ্ছে যে বিরাট মাপের বলে, আর শ্যাম বেনেগলজির সঙ্গে কাজ করার সৌভাগ্য। বোস দ্য ফরগটন হিরোতে আমি নেতাজির বাবা, এবং সন্দীপ রায়ের রয়্যাল বেঙ্গল রহস্যতে মোহিত সিংহ রায়। বেশ। নাটক অনেকগুলো, এখন জলসাঘরটা করে ভীষণ আনন্দ পাচ্ছি। ছোটবেলায় কর্ণার্জুন করেছিলাম ব্ল্যাঙ্ক ভার্সে, কর্ণ করে সাংঘাতিক আনন্দ পেয়েছিলাম। আমার এই চরিত্রগুলোকে ভালো লাগে। টেলিভিশনে অনেকগুলোই আছে, সবচেয়ে তার মানে সব থেকে প্রিয়টা বলা খুব মুশকিল, তবে আমার ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে ওই একদিন প্রতিদিন। আমি বলতে যাচ্ছিলাম, একদিন প্রতিদিন। ওই মোহর যখন চলে যাচ্ছে, আমি জানলার দিকে তাকিয়ে আছি, বৈশাখী মার্জিত পাশে এসে দাঁড়িয়েছে, আমি শুধু একটাই ডায়লগ বলেছিলাম, আজকের রাতটাকে থামিয়ে দেওয়া যায় না? কে আবার, এটা আমি জানতাম একদিন প্রতিদিন তুমি বলবে। এবার আরেকটা খুব প্রেডিক্টেবল আনসার, সিনেমার প্রিয় ডিরেক্টর, টেলিভিশনের প্রিয় ডিরেক্টর? প্রিয় ডিরেক্টর বলে কি বলবো, যে দুজনের সঙ্গে কাজ করেছি তারাই আমার সব থেকে প্রিয় সিনেমার।
সত্যি কথা বলতে গিয়ে। আর সিরিয়াল টেলিভিশনে কাজ করতে অনিন্দ্য ব্যানার্জি ডেফিনেটলি নাম্বার ওয়ান। একবারে ওর সঙ্গে অন্য রকম কাজ, ও এত বিশ্বাস, সেটাও তো একটা বিরাট পাওনা। নিশ্চয়ই। একটা ডিরেক্টরের বিশ্বাস। একদিন এসে স্ক্রিপ্টটা ছিঁড়ে ফেলে দিল, বললো বিডি তুমি তো মেয়ের বিয়ে দিয়েছো, তোমাকে আমার শেখাবার কিছু নেই, এই সিনটা তুমি করে ফেলো তো, তুমি আর অপরাজিতা। শুধু ও চলে যাবে বাড়ি থেকে, তার আগে বাপ এসে পাশে বসেছে, ওর হাতটা নিয়ে খেলা করছে, ওই চুড়িগুলোকে এইরকম করে শুধু নাড়ছে কিছুক্ষণ, সাইলেন্স। তারপরে প্রথম ডায়লগ, তুই খুব সুখী হবি মা, ভেতরটা কাঁদছে, ও বলে যাচ্ছে হ্যাঁ আমি তো জানি, আমি চলে গেলি তুমি খুব খুশি হও, দিয়ে জড়িয়ে ধরে কান্না। সিন শেষ, বললো এটাই আমার দরকার ছিল। তো এইরকমও পেয়েছি সিরিয়াল থেকে, আমি পাইনি সেটা বলবো না। আর আমি তো বললাম না, নাটক করতে গিয়ে এত এত মানুষের, উৎপল দত্ত স্যার মারা যাওয়ার পর থেকে তো ওনার ইয়েগুলো আমি করেছি। কাপ্তেন বাবু আমি কলকাতা শহরে অনেকবার করেছি। উৎপল দত্ত স্মৃতি হচ্ছে, সেখানে সামনে বসে আছেন শোভাদি, বসন্ত চৌধুরী, অনুপ কুমার, গীতা সেন, মৃণাল সেন, এরা দর্শক, আমি কাপ্তেন বাবু করছি। মৃণাল সেন স্টেজে উঠে এসে বললেন, তোমার ওই যে দর্শকের সঙ্গে যে ইয়েটা করলে না, র্যাপোটা, যে ইংরেজ তোমরা আমাদের দেশে এলে কেনে, আমাদের দেশে এলে কেনে, আমরা তো তোমাদের কোনো ক্ষতি করি নাই, এই যে জিনিসটা দারুণ ভালো লেগেছে। গীতা সেন ওনার স্ত্রী বললেন, তুমি বাসুদেবকে নাও না কেন বলতো, কিরম কোরিওগ্রাফি কি অভিনয় করে, বলে আমার মুখ দিয়ে বেরোলো, কি করে নেবে গীতাদি। দাদা তো শুধু ওই কুলি কামারি রিক্সাওয়ালা এইসব নিয়ে করে, তাতে তো আমাকে মানাবে না, ওই জন্য আমাকে নেয় না। হাসির হুল্লোড় উঠলো একবারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি মানে তোমাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ কি, প্লেজার। মানে এটা আমার একটা মানে ড্রিম কাম ট্রু হলো। আমি শুরুর থেকে এই কিছু এপিসোড আছে যেগুলো আমি যখন শুরু করছি কাজটা তবে থেকে করতে চেয়েছি, এটা আজকে তাতে টিক পড়লো। আবার নিশ্চয়ই তোমার সঙ্গে কথা হবে, আর একটা পর্বে নিশ্চয়ই দেখা হবে। আপনাদের যদি আজকের পর্ব ভালো লেগে থাকে, না আজকে বিডি কাকুর মুখ থেকেই আপনারা শুনুন, তোমার কেমন লাগলো এক্সপিরিয়েন্সটা যদি বলো। এক্সপিরিয়েন্সটা তো খুবই ভালো, আপনারা তো বুঝতে পারছেন, এরকম একটা প্রাঞ্জল কথাবার্তা, কোনো সাজানো কোনো কিছু নেই, কি প্রশ্ন করবে জানি না, যা বললো জিজ্ঞেস করলো বলে গেলাম। আর এই ছেলে তো পুত্রের মতোই আমার, কবে থেকে জানাশোনা, সেই জন্যে আমার খুব, আমি আসবার সময় ভাবিনি যে ওরে বাবা কী জিজ্ঞেস করবে, কী বলবো, একদম মনেই ছিল না। সেই জন্য ওই ঝর্ণার জল গড়ানোর মতো করে বলে গেলাম। আপনাদের আশা করি ভালো লেগেছে, দেখবেন, আবার আসবো, আবার কথা বলবো আপনাদের সঙ্গে, যা কিছু প্রশ্ন না ওকে করে রাখবেন, তাহলে সেগুলো উত্তর দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। নমস্কার।